আসসালামু আলাইকুম। প্রতিদিনকার মতো আজকেও আমরা উপস্থিত হয়েছি আজকের এপিসোডে। আজকে আমার সাথে আছেন আমার শ্রদ্ধেয় আলমগীর হোসেন স্যার এবং ইরফান হায়দার স্যার। দুইজনই আমার পিকেএসএফ এর সাবেক সহকর্মী। দুজনেই বর্তমানে কানাডায় আছেন। তো আমি প্রথমে আলমগীর হোসেন স্যারের কাছে যাব। স্যার, যদি নিজের সম্পর্কে হাফ মিনিটে কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি নিজের সম্পর্কে বলার মতো তেমন কিছু নেই। আমি হলো ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবিএমবি করেছি। সেটা অনেক আগে। তারপরে পিকেএসএফ কাজ করেছি। আপনারা সবাই পিকেএসএফ হয়তো চিনেন, যারা বাংলাভাষী আছেন বাংলাদেশের। সেখানে প্রায় ১৪-১২ বছর কাজ করেছি। তারপরে এই তো এখন তারপরে ২৩ সালে আ কানাডায় চলে আসি। আর এখন এখানে একটু পড়াশোনা করছি। আচ্ছা, ইরফান হায়দার স্যার, আপনি যদি একটু বলেন নিজের সম্পর্কে। জি, আসসালামু আলাইকুম সবাইকে। আম আমাদের ৩ জনেরই একটি না ২ টা কমন বিষয় আছে। সেটা হচ্ছে আমরা সবাই ঢাকা ইউনিভার্সিটির। আমি ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিক্স থেকে অনার্স মাস্টার্স করেছি। তারপর এখন কানাডার ক্যালগারিতে আছি, ইউনিভার্সিটি অফ ক্যালগারিতে। আম এবং আরেকটা কমন জিনিস যেটা আমাদের ৩ জনেরই, সেটা হচ্ছে আমরা পিকেএসএফ এ একসাথে কাজ করেছি এবং মজার বিষয় হচ্ছে একই কাইন্ড অফ টিমে কাজ করেছি আমাদের। তো সেখান থেকেই পরিচয়। বহু বছরের পরিচয়। আচ্ছা স্যার, পিকেএসএফ নিয়ে একদিন একটা এপিসোড করবো। আমাদের সাবেক মানে আমাদের এক্সপিরিয়েন্স গুলো আছে কেমন ছিল, স্পেশালি ট্যুরে বা কি কি স্যার অদ্ভুত এটা স্যার বোঝা পারবো আমি শিওর সবাই এটা নিয়ে আলাপ করতে গেলে। আচ্ছা, হ্যাঁ, তবে আজকে স্যার আমাদের টপিক হচ্ছে স্যার সামনে নির্বাচন। আমি জানি আপনি এবং আলমগীর স্যার দুইজনই দেশের পলিটিক্স নিয়ে অনেক বেশি খোঁজ খবর রাখেন। স্পেশালি ইরফান হায়দার স্যার এখন তো এনসিপি জামাত জোটের পুরো একনিষ্ঠ সমর্থক। আলমগীর স্যার যে কিসের সমর্থক এখন আমি জানি না স্যার, সবকিছুর সমালোচক। তো শুরুতে আলমগীর স্যারের কাছে যাই। স্যার, আপনার কাছে কি মনে হয় নেক্সট নির্বাচনটা কেমন হবে? আমি আসলে বাংলাদেশের সমর্থক। একেবারে যদি বলি, একটু আগে থেকে বলি, আমি যখন হলে থাকতাম ইউনিভার্সিটির, দেখতাম যে পাকিস্তান আর ইন্ডিয়ার খেলা হলে হলের মধ্যে একদল পাকিস্তান পাকিস্তান করে চিল্লাইতো, আর আরেক দল দেখতাম যে ইন্ডিয়া ইন্ডিয়া করে চিল্লাতো। অনেকটা মনে হতো যে তখন আমি ভারতের কোথাও অথবা পাকিস্তানের কোথাও আছি। সেই প্রজন্মটাই এমন ছিল। তো আমি আমি এটার বিরোধী। আমি চাই যে প্রো বাংলাদেশ একটা প্রজন্ম হোক, এবং অল্প অল্প করেই হোক। এটা হয়তো একদিনে হবে না, কারণ আমরা এই ভারত পাকিস্তান পূজারি অনেক বছর ধরে। তো এটা একদিন আমি ওই দিকে না যাই, এটা তাহলে আমি হয়তো আপনার বিষয় থেকে বাইরে চলে যাব। তো আমি যেটা বললাম, আমি বাংলাদেশকে সমর্থন করি। আমি যারা বাংলাদেশের পক্ষে রাজনীতি করে, আমি তাদেরকে সমর্থন করি। কারা করে এটাই স্যার? আমার আপনার কাছে সমর্থনের কি মনে জায়গা। হয় বাংলাদেশের পক্ষে রাজনীতি কারা করে, কোন দল করে? এইটা এখন দলীয়ভাবে আমি আমি বিশ্বাস করি না এখন পর্যন্ত। এখন যারা আছে দলীয়ভাবে কোনোটা, সব সব কয়টাই আপনার কোথাও না কোথাও ঘেঁষা। আহ, কেউ ইন্ডিয়াপন্থী, কেউ পাকিস্তানপন্থী যদি বলেন, বলাই যায়। কারণ এমনি ডিজাউন করে, কিন্তু আপনি তো আপনার আচার আচরণে বিহেভে দেখাবেন যে কিন্তু আপনি স্যার কোনটা তাহলে করছেন। 54 বছরেও যদি স্যার ইন্ডিয়া বা পাকিস্তান বাদে বাংলাদেশ পন্থী কোনো রাজনৈতিক দল গড়ে না উঠে, আপনার কি মনে হয় এটা সম্ভব আসলে শুধু বাংলাদেশ নিয়ে কোনো একটা রাজনৈতিক দল রাজনীতি করবে? এইটা এটা আমি বলবো যে ঘরে না ওঠার কারণ অনেক আছে। তো এর মধ্যে আমাদের পলিটিক্যালদের তো আছেই। আপনার এদের একটা মানসিকতায় আছে যে আমরা হয়তো বা যদি কারো কাছে ধর্ণা না দিই তাহলে ক্ষমতা থাকতে পারবো না। হুম। এটা এভাবে হয়ে আসছে। প্রত্যেকবারই পলিটিক্যাল দলগুলো ওরা মনে করে যে না, দেশের জনগণ তাদের ক্ষমতার উৎস না। তারা কোনো না কোনোভাবেই বায়াসড হয়, এবং অন্য দেশের কাছে সাহায্য প্রার্থনা করেই ক্ষমতা থাকতে চায়। আর এইটা এইটা হয় আপনার, এটা হওয়ার কারণেই আমাদের দেখবেন আপনি, যখন আমাদের সাথে অন্য দেশের যে রিলেশনগুলো হয়, বিশেষ করে নেইবার যারা আছেন, তো এদেশ আপনি যখন কোনো চুক্তিতে যাবেন, কোনো সমঝোতায় যাবেন, তখন আপনার যে বার্গেনিং পাওয়ারটা কম থাকবে। আর সেটাই হয়ে আসছে। আপনি প্রত্যেকটা চুক্তি দেখবেন, যখনই পলিটিক্যাল গভর্নমেন্ট গুলা ছিল বিগত বছরগুলোতে, আমি আমি সম্মানের রিলেশন চাই। হ্যাঁ, কিন্তু আপনি দেখবেন যখনই আপনার পলিটিক্যাল ডিলগুলো হয়, প্রত্যেকটা ডিলে যখন আমাদের ডিপ্লোম্যাটরা ওদের সাথে বসেন, আমাদের মেরুদণ্ডটা, ব্যাকবোনটা হয়তো কোথাও যেন একটু বাঁকা থাকে। আমরা পারি না ওদের সাথে বার্গেনে, হেরে যাই।
স্যার আমাদের এটার কারণ কি ইন্টারেস্ট। আপনার মনে হয় যে বাংলাদেশে যে জিওগ্রাফিক পজিশন 90% বাউন্ডারি যে ইন্ডিয়ার সাথে, আমরা চাইলেও ইন্ডিয়ার বাইরে যেতে পারি না? আপনার কাছে কি স্যার আমি এটা আমি মনে হয়? বাহিরের কথা বলবো না, এটা সম্ভবই না। কারণ আপনি ওই যে বলে সব চেঞ্জ করা যায়, প্রতিবেশী পরিবর্তন করা যায় না। করা যায় তো না, এক্স্যাক্টলি। আমি এটার পক্ষে না, কিন্তু একটা সম্মানজনক সম্পর্ক তো রাখাই যায়। হ্যাঁ, সেটা আচ্ছা। আমি যেটা বলবো যে ঠিক আছে, আপনি কিছু কিছু আমি একবারে যদি স্পেসিফিক ভাবে বলি, এই যে ট্রানজিট বা ট্রান্সশিপমেন্ট ছিল, আপনি একটা দেশের একটা অঙ্গরাজ্য থেকে আরেকটা অঙ্গরাজ্যে মালামাল, রসদ এগুলো সাপ্লাই দেওয়ার জন্য আপনার মানে এককভাবে আপনার ভূখণ্ডকে ব্যবহার করতে দিবেন? এটা যদি এমন হয় যে আন্তর্জাতিক কোনো রুট, ইটস ওকে। তো সেক্ষেত্রে যদি আপনি যখন বার্গেনে বসবেন যে ঠিক আছে কানেক্টিভিটি দিব, সেই কানেক্টিভিটিটা নেপাল পর্যন্ত কেন নয়, সেই কানেক্টিভিটি কেন চায়না পর্যন্ত নয়? বার্গেনিং এর জায়গাটা আমি আপনাকে কিছু দিব, আপনি আমাকে কিছু দিবেন। এই যে কানাডার সাথে আপনার চায়নার ডিল হলো, হ্যাঁ, কানাডা 46,000 ইলেকট্রিক ভেহিকল আমদানি করবে। ইন এক্সচেঞ্জ চায়না কানাডা থেকে আপনার ক্যানোলা, অন্য ওয়েল সিড ইম্পোর্ট করবে। তো একটা তো বিনিময় থাকবে না? আপনি যখনই একটা ডিলে বসবেন, দুই সাইড থাকবে। এক সাইডে আমি আপনাকে কিছু দিব, অন্য সাইডে আপনি আমাকে কিছু দিবেন। স্যার আপনি এটা কি দেখেন আপনার বিগত যে কাছে ডিলগুলো, এটা কি স্যার আপনার কাছে মনে হয় নাকি যে স্যার ইন্ডিয়া কিছু না দিয়ে পারে, বিকজ দে আর সো বিগ, দে আর ইকোনমিক্যালি ডুইং সো ওয়েল, যে ওরা কিছু না দিলে কিছু যায় আসে না, বাংলাদেশের কোনো সামর্থ্য নাই ইন্ডিয়া থেকে কিছু আদায় করে নেওয়া? এটা এরকম কি স্যার কিছু মনে হয় আপনার? এখন বার্গেন থাকার জন্য আপনার সেই ক্যাপাসিটি বলবো যেটা, সেটা থাকা উচিত। এখন আপনি যদি লম্বা একটা সময় জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় থাকতে চান, তখন আপনাকে যে অন্য গ্রুপগুলো আছে, যে আপনার আপনার ক্ষমতা থাকার জন্য আপনি মনে করেন যে তারা আমাকে ফেভর দিবে, তাদেরকে তো আপনি একটু বেশি ছাড় দিবেন। যেমন আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলেছেই যে আমি যা দিয়েছি তারা সারা জীবন ভুলতে পারবে না। তার মানে আপনি যা দিয়েছেন ভুলতে পারবে না। এটা কি মিন করে? এটা মিন করে আমার প্রশ্ন হচ্ছে স্যার, কম দিয়ে কি সম্ভব নাকি? আমাদের কি ওরকম কম দিয়ে স্পেন্ডিং খুবই কম বাংলাদেশে? সম্ভব। আপনাকে তো বার্গেন মার্জিন ক্রিয়েট করতে হবে। আপনি কি সেই বার্গেন মার্জিন ক্রিয়েট করার চেষ্টা করেছেন কিনা? আর আপনি অপশন ক্রিয়েট করার চেষ্টা করতে হবে। আমি বলবো না যে আপনি সবসময় ইন্ডিয়ার অপশন খুঁজবেন, বিকল্প খুঁজবেন, কিন্তু আপনি অপশন ক্রিয়েট করতে তো সমস্যা নেই। আপনি অপশনটা গ্র্যাব না করেন, আপনি এটা নিবেন না অপশন, কিন্তু আপনি অপশন ক্রিয়েট করতে সমস্যা নেই। কেন আপনি আপনার সবগুলো আমরা যারা ইনভেস্টমেন্টে পড়াশোনা করেছি বা কিছু একটা হয়েছে, যে আপনার টোটাল ইনভেস্টমেন্টটা একটা বাস্কেটে রাখবেন না। আপনি তাহলে ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, এক জায়গায় এককেন্দ্রিক হয়ে যাবেন। আপনার কোনো অপশন না থাকলে যে কোনো সময় আপনাকে ম্যানিপুলেট করা যাবে। আপনার যখন একাধিক অপশন থাকবে, আপনি কেন ডিলগুলোতে শুধু ইন্ডিয়াকেই বিবেচনা করবেন? আপনি একটা দেখেন, আমি আপনাকে একটা উদাহরণ দেবো। একবার ডিসির কিছু শেয়ার সেল হবে স্টকে, সেখানে বিডার হিসাবে আপনার ইন্ডিয়ার ছিল, পার্টিসিপেশন ছিল, পাশাপাশি তুরস্কের পার্টিসিপেশন ছিল, চায়নার পার্টিসিপেশন ছিল। ও লোয়েস্ট বিডার হিসাবে আপনার মানে সেই ডিলটা তুরস্ক পেয়েছে মনে হচ্ছিল, যে বাংলাদেশ মানে বাংলাদেশের যেই আপনার হয় পার্টনারশিপে হয়, তো বাংলাদেশের যেই কোম্পানি ওদের সাথে তুরস্কের সাথে অ্যালাইন করেছে, সে জিতেছে। এই জন্য আপনার ইন্ডিয়ায় তৎকালীন সময়ে আপনার বাংলাদেশের প্রেসিডেন্টের কুশপত্র লিখে দেওয়া হয়েছে যে কেন এটা হবে। তাহলে আমার স্বাধীনতাটা, আমি কি তাহলে ইন্ডিয়ার অঙ্গরাজ্য, আমি কেন আমার ডিসিশন করে নিতে পারবো না? আপনি আরেকটা উদাহরণ দেখেন, সার্কে যাবে না ইন্ডিয়া, পাকিস্তানে যাবে না। তো আমি আগের দিন পর্যন্ত বলি না মিডিয়ায় যে আমি যাব না। যেদিন ইন্ডিয়া বলল যে না আমরা পাকিস্তানে যাব না, সাথে সাথে আমি পরের দিন বলি না আমিও যাব না। আমি তাহলে কি আমার আন্তর্জাতিক কোনো সিদ্ধান্তে আমি বার্গেন বাদ দেই, সিদ্ধান্তে কি আমি স্বাধীন? তা আমি যদি আমার আন্তর্জাতিক সিদ্ধান্তে স্বাধীন না, বাণিজ্যিক সিদ্ধান্তে স্বাধীন না, রাজনৈতিক সিদ্ধান্তে স্বাধীন না, তাহলে আমি কি তার অঙ্গরাজ্য? আমি কি? সেটা তো স্যার না, অবশ্যই স্যার। এক্ষেত্রে কি ইরফান স্যার থেকে শুনে আসি স্যার, আপনি কি আলমগীর স্যারের মতো সেম জিনিস মনে করেন, নাকি আপনার কোনো ভিন্ন অপিনিয়ন আছে এখানে? ধন্যবাদ। প্রথমত আমি কিছু জিনিস আসলে একটু অন্যভাবে দেখতে চাই। সেটা তার মধ্যে একটা হচ্ছে, যে কোনো দেশের সার্বভৌমত্বের যখন প্রশ্ন আসে, তখন আসলে বিষয়টা শুধু পাওয়ার বা প্রতিবেশী
এই টার্মসটার মধ্যে সীমাবদ্ধ রাখার যদি রাখতে হয় সেক্ষেত্রে আসলে ওই সার্বভৌমত্বের আর দরকার হয় না, বা চিন্তা করাটাই আমাদের জন্য মুশকিল। হ্যাঁ, আমরা সার্বভৌমত্ব কথাটা বলতেই পারবো যখন আসলে একটা স্বাধীন দেশের নিজস্ব স্বার্থ দেখার যখন তার গাটস থাকবে। এখন বাংলাদেশে আপনি জানেন স্বাধীনতার পর থেকে, ইনফ্যাক্ট স্বাধীনতার শুরু থেকে এই আমাদের স্বাধীনতাটাকে কাইন্ড অফ সাবোটেজ করার মতো একটা চেষ্টা ইন্ডিয়া করে আসছে। এবং কিভাবে করে আসছে, একটা পাওয়ার গ্রুপকে সবসময় তারা এডিশনাল পাওয়ার এবং এডিশনাল রিসোর্স দিয়ে ক্ষমতায় টিকিয়ে রাখার মাধ্যমে। তো আপনি যদি ওইভাবে চিন্তা করেন তাহলে তো আসলে বাংলাদেশের মানুষ কখনো সার্বভৌম ছিল না, স্বাধীন ছিল না। কারণ আপনি যদি দেখেন এই আওয়ামী লীগকে ফেসিস্ট আওয়ামী লীগ বানানোর একটা বড় কুশীলব হলো ইন্ডিয়া। তো ইন্ডিয়া আওয়ামী লীগকে এই পাওয়ার এবং রিসোর্স যাই বলি না কেন দেয়ার একটা কারণ ছিল। আমরা ইন্ডিয়া যে আমাদেরকে কিছু দেয় না বিষয়টা কিন্তু তা না। ইন্ডিয়া বাংলাদেশকে কিছু দেয় না, কিন্তু একটা গ্রুপকে কিন্তু অনেক কিছু দেয়। হ্যাঁ, ওই গ্রুপকে কি দেয়, ওই ক্ষমতায় টিকে থাকার একটা পাওয়ার দেয় এডিশনাল। ঠিক আছে, সেটা অর্থ দিয়ে হোক, অস্ত্র দিয়ে হোক, আনস্টেবিলিটি দিয়ে হোক, মানে দেশটাকে আনস্টেবল করে রাখার মধ্যে দিয়ে হোক, যেভাবেই হোক কিছু ট্রাম্প কার্ড খেলে তারা কিন্তু সেটা করছে এবং সাকসেসফুলি করে আসছে এই পর্যন্ত। এবং আপনি দেখবেন এই যে বাংলাদেশে একটা, যদি আপনি বলেন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তাহলে আমাদের বর্ডারে এত কিলিং হওয়ার কথা না। কিন্তু আপনি দেখেন প্রো ইন্ডিয়ান কোনো গভর্নমেন্ট বাংলাদেশে আসার সাথে সাথে বর্ডার কিলিং বেড়ে যায়। কারণটা কি? কারণ হচ্ছে ইন্ডিয়া তখন আমাদেরকে আসলে ওইভাবে একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে ট্রিট করে না, এবং আমাদের ওই প্রো ইন্ডিয়ান গভর্নমেন্ট এটাতে খুশি থাকে বিকজ অফ দেয়ার পার্সোনাল গেইন। সো ওই সার্বভৌমত্বটা তখন আসলে থাকে না। সো আমি এই জন্য বলবো, যখন কোনো একটা রাষ্ট্র ইন্টেনশনালি আপনার সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে এবং তখন আপনি ওই জাস্ট আপনার অ্যাটিটিউড, আপনার কথাবার্তা, আপনার চালচলন দিয়ে সবসময় তাকে প্রতিবেশী প্রতিবেশী ভালো ভালো বলার চেষ্টা করেন, সেটা আসলে আমাদের দেশের জন্য ভালো তো নয়ই, বরং অনেক খারাপ। সো আমাদের ওই সময়টাতে আসলে ওই প্রতিবেশী সুলভ আচরণ থেকে বের হয়ে এসে আমাদের সমান সমান পার্টিসিপেশন, রিসার্চে একটা কথা আছে, আমরা কমিউনিটিকে যখন রিসার্চে ইনক্লুড করি তখন আমরা যখন ওই যে সার্ভিস প্রোভাইডার, সার্ভিস রিসিভার এইভাবে যদি চিন্তা করি, এটা কিন্তু এটা কখনোই ভালো ফলাফল বয়ে নিয়ে আসে না। হ্যাঁ, আমাদেরকে করতে হবে আসলে পার্টিসিপেশন। ও আমার একটা স্টেক হোল্ডার, আমি তার একটা স্টেক হোল্ডার। আমরা অনেক সময় দেখি আলোচনা যখন হয়, এক্সপোর্ট ইম্পোর্টের আলোচনা যখন আসে, এমনভাবে জিনিসটাকে পোট্রে করা হয় যে বাংলাদেশ ইন্ডিয়ার উপর 100% ডিপেন্ডেন্ট এবং ইন্ডিয়ার দয়ায় বাংলাদেশ বেঁচে আছে। বিষয়টা কিন্তু আসলে মোটেও তা না। ইন্ডিয়া ইজ ডিপেন্ডেন্ট অ্যাজ ওয়েল অন দ্য ফরেন কারেন্সি। আপনি যদি জানেন যে বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়ার, আই থিঙ্ক আমার স্ট্যাটিস্টিক্সটা মনে নাই, বাট 5th লার্জেস্ট ফরেন কারেন্সি আর্নিং করে ইন্ডিয়া হচ্ছে বাংলাদেশ থেকে। প্রচুর ইন্ডিয়ান লোক বাংলাদেশে চাকরি করে, কাজ করে, তাদের বৈদেশিক মুদ্রায় এটা অনেক বড় একটা ইম্প্যাক্ট আছে। সো আমরা কখনো ওইভাবে আসলে চিন্তা করতে চাই না। আমরা সবসময় দেখি যে ইন্ডিয়া একটা বড় রাষ্ট্র, সুতরাং আমরা বড়োর মাঝখানে আসি, আমাদেরকে সবসময় ওইটা ওরা চুষে নেবে, খাবে, ওকে এটাই ন্যাচারাল। এই যে এই মেন্টালিটি, এই মাইন্ডসেটটা থেকে আসলে বেরোয় আসতে হবে। এটা হলো আমার মূল কথা, যদি আপনি ক্লেম করতে চান যে উই আর স্বাধীন সার্বভৌম কোনো রাষ্ট্র। আচ্ছা, থ্যাংক ইউ ইরফান স্যার, আপনার কথা একেবারে ক্লিয়ার। আলমগীর স্যারের কাছে একটু জানতে চাবো স্যার, বর্তমানে তো মনে হচ্ছে যে দুইটা পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতায় আসতে পারে, এক হচ্ছে বিএনপি বা জামাত, দুজনের যে কোনো একজন, যে কোনো একটা পলিটিক্যাল পার্টির সামনে আমাদের ক্ষমতায় আসবে। দুইটার মধ্যে আপনি কাকে বেশি প্রো ইন্ডিয়ান মনে করতেছেন? এখন আমি আসলে যেটা বলবো প্রো ইন্ডিয়ান, আমরা আগে আমি যদিও প্রথমে এটা বলেছি যে আমি স্যার একটু ক্লিয়ার করি, আপনারা দুজনে প্রো স্যার সামনে বাংলাদেশি থেকে হতে বলছেন, হবে। আমি একটু ক্লিয়ার করে বলি। হ্যাঁ, আপনারা স্যার দুজনে সেম কথা বলছেন যে ইন্ডিয়ার বলয় থেকে আমাদের মুক্ত হতে হবে। আপনার কাছে স্যার কি মনে হয় দুইটা পলিটিক্যাল পার্টির মধ্যে কে আসলে সেটা বেশি সম্ভব? আমি আমি আপনাকে যেটা বলবো যে এটা এটা এককভাবে বলা মুশকিল। তবে এইটার জন্য শুধু ইন্ডিয়াকে যে আমি এখানে ইরফানের সাথে একটা জায়গায় দ্বিমত আছে, আমি একটু ক্লিয়ার করে নিই। সেটা হলো যে আমরা সবকিছুতে ইন্ডিয়াকে দায়ী করি। এইটা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। সুযোগ আপনি যদি দেন, ইন্ডিয়া কিন্তু আপনার এখানে আসে নাই।
হুম, সর্বশেষ আপনার দেশের রাজনৈতিক দলগুলোই ওদের কাছে ধর্ণা দেয় আগে, ওরা পরে আসে। আপনি যদি গুড ডিল পান, কেন আপনি নেবেন না? সারা বিশ্বের পলিটিক্যাল রিলেশনগুলোতে কোথাও চ্যারিটি নাই। কেউ আপনাকে বেনেভোলেন্টলি আইসা বলবে না যে আমি তোমার সব উন্নয়ন করে দিয়ে গেলাম, আমি তোমাকে গুড ডিল দিব। এখন আপনি যদি আপনার থেকে না চান, আপনি যদি চান যে আপনার নিজের ইন্টারেস্ট দেখেন, পলিটিক্যাল ইন্টারেস্ট দেখেন, দেশের ইন্টারেস্ট না দেখেন, সেটা তো অন্য দেশের দোষ নেই। আমি বলবো যে এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট খুব বেশি ক্রিয়েট করে, খুব বেশি বেনিফিট পাওয়া যাবে না, যেটা জামাত করছে। হ্যাঁ, আপনি ওদের সেভেন সিস্টার্সের ভয় দেখাবেন। হ্যাঁ, ওদের যখন আপনি আহ, খুব বেশি স্কেয়ার্ড করবেন, ওরা আপনার প্রতি অ্যাগ্রেসিভ হবে। আপনি ওদের সেভেন সিস্টার আলাদা করে দিবেন, আপনি ওদের এই করে দিবেন, সেই করে দিবেন, এগুলো যখন বলবেন আর ওরা যখন এগুলোকে সিরিয়াসলি নেবে, তখন সেটা ভালো হবে না। আপনি আপনার ক্ষমতার বা আপনার যে সক্ষমতা আছে তারও একটা ইয়া করতে হবে, ডিপেন্ডেন্সি আছে, তারও আমার উপর ডিপেন্ডেন্সি আছে, আমারও তার উপর ডিপেন্ডেন্সি আছে। এইটাকে নষ্ট করা যাবে না। আমি আপনার সাথে এমনিও যখনই আলাপ হয়, আমি সবসময় আমি একটা কথাই বলি যে রিলেশনটা সম্মানের দরকার। আমরা একটা রিলেশন রাখবো। ইন্ডিয়ার সাথে রিলেশন কাট করে আপনি কোনোভাবেই গেইনার হবেন না, কোনোভাবেই গেইনার হবেন না। সো তার সাথে রিলেশনটা হবে, যেটা নষ্ট হয়েছে সেটা আপনার দেশের পলিটিক্যাল পার্টিগুলো নষ্ট করেছে। আপনি যদি পার্সেন্টাইলও ধরেন, সেটা হলো যে কে লায়েবল, সেটা আপনার দেশের পলিটিক্যাল যদি 90% লায়েবল, আমার পারসেপশন, এটা আমার ব্যক্তিগত পারসেপশন, 10% ওদের, ওরা ইন্টারেস্ট আর পেয়েছে, কিছু এরা নিয়েছে। আপনি কি স্যার রিসেন্ট কোনো ডেটা দেখছেন নাকি? সেটা হচ্ছে আপনার আমরা তো দেখতেছি যে লাস্ট 1.5 ইয়ার এখনকার যে গভর্নমেন্ট, তারা প্রো ইন্ডিয়ান না, তারা ইন্ডিয়া বিরোধী অনেক কথা বলে বা এটা সেটা করে। অথচ লাস্ট 1 বছরে আমাদের টোটাল আমদানি ইন্ডিয়া থেকে লাস্ট ইয়ার থেকেও 3 টাইমস মোর বেশি। আমরা কিন্তু স্যার মানে বলতেছি অস্বীকার করতে একটা, পারবেন না। করতেছি আরেকটা। না না, এটা 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 করতে পারবেন না। এখন যেটা করছে গভর্নমেন্ট, সেটা হলো বর্তমান সরকার যেটা করছে, সেটা হলো আপনার পাবলিক পারসেপশন একটা আছে, পাবলিক ভাইব আছে একটা, কে পাবলিক কোন মুডে আছে, সেই মুডটাকে করার জন্য, ক্যাপিটালাইজ করার জন্য এটা করছে, জনপ্রিয়তা ধরে রাখার জন্য। কিন্তু আপনি আচ্ছা, ইয়াতে এই মানে আমার কথা ইন্টারন্যাশনাল হচ্ছে তার রিলেশনে মানে তো কি আপনি আমরা কি এত অ্যাকচুয়ালি ফেলতে আমরা পারবেন কি না। অ্যাকচুয়ালি ক্যাপাবল নাকি ইন্ডিয়া থেকে আমদানি কম করে বা ট্রেড ডেফিসিট কমাতে, মানে কমানো? ক্যাপেবল, বিজনেস ডিলে ক্যাপেবল না, এটা বলা যাবে না। আপনি হলো কস্ট অফ হোয়াট, আপনি এক্স্যাক্টলি। যখন ইন্ডিয়া থেকে একটা প্রোডাক্ট আনছেন, আপনি যখন কম্পারিজন করবেন, তো কস্ট কম্পারিজন বা আপনার ইম্পোর্ট কস্ট কম্পারিজন যখন করবেন, তখন আপনার এখানে ব্যারিয়ার গুলো আছে। যেমন আপনার ট্রান্সপোর্টেশন কস্ট আছে, আপনার টাইম ডিমেনশনকে এখানে অ্যাড করতে হবে, এখানে পেরিশেবল গুডস আছে, যেগুলো আপনি চাইলেও অনেক দূর থেকে এক্স্যাক্টলি। আনতে পারবেন না। সবগুলো যদি কনসিডার করেন, সেই ক্ষেত্রে আপনি বেনিফিট হবেন কিনা। আপনি চাইলে পেঁয়াজ আমেরিকা থেকেও নিতে পারবেন সে, কিন্তু সেইটা আপনার জন্য, আপনার দেশের জনগণের জন্য যে আপনার যেটা প্রাইসিং হবে, আপনি যদি চায়না থেকে আনতে পারবেন, কিন্তু চায়নার যে পেঁয়াজের টেস্ট আর একটা টেস্ট, আমি চায়নার পেঁয়াজ খেয়ে দেখেছি, এখানে এখানে এসে তো খাচ্ছি বড় বড় পেঁয়াজগুলো, কিন্তু বাংলাদেশের মানুষের যে টেস্ট, সেটা ওরা মানে বাংলাদেশের সেটাই পেঁয়াজটা যদি খায়। হয় স্যার, আমার তো মনে হয় তাহলে স্যার মানে ইন্ডিয়ার সাথে আমাদের ট্রেড ডেফিসিট কেন এত বেশি, লাইক 20:1? আমরা যদি এটাকে কমাইতে চাই, তার মানে কি ইন্ডিয়া থেকে আমাদের আইদার হচ্ছে আমদানি কমাইতে হবে বা রপ্তানি বাড়াইতে হবে। এখন যদি আমরা এগুলো এখন সবগুলো প্যারামিটার কনসিডার করি, এটা কি অ্যাকচুয়ালি পসিবল নাকি যে ট্রেড যে ডেফিসিট এটাকে সিগনিফিকেন্টলি কমানো? আচ্ছা, আমি আমি এই বিষয়টায়, আমি ইরফান স্যার ইকোনমিস্ট, স্যার ভালো বলবেন, কিন্তু আমি হ্যাঁ, আমি যেটা এটা আমি বলবো, তাহলে একটু ইরফান স্যার এই থেকে ঘুরে আসি। স্যার যদি ইকোনমিক্স, স্যার যদি এটা নিয়ে অনেক হ্যাঁ, জানাশোনা আছে, স্যার একটু যদি বলেন এটা নিয়ে। আচ্ছা, আসলে কি যে কোনো দেশের সাথে যখন ট্রেডটা হয়, তখন এক টার্মস অফ ট্রেড থাকে, দ্যাটস ট্রু। এবং টার্মস অফ ট্রেডে আপনি আহ, সব সময় যে ইউ কুড গেট দ্য বেস্ট পসিবল আউটকাম, সেটা কিন্তু হয় না। হ্যাঁ, এবং আপনি আরেকটা জিনিস এটা মাথায় রাখতে হয়, আমরা অনেক সময় কিন্তু অপরচুনিটি সিকও করি না। হ্যাঁ, আমরা যখন একটা জায়গায় স্টাক হয়ে থাকি আম, কোনো কিছুর জন্য, আম, এটা আপনি দেখবেন যে কোনো, আপনি সাধারণত আপনি বাজার করতে গেলে কই যান? আপনি যান যখন আপনার যেই দোকানে আপনার মানে
পরিচিতি আছে, আপনি জানেন। বাট আপনি দেখবেন অনেক সময় হঠাৎ একদিন একটা দূরে কোথাও গেছেন, আপনি দেখতেছেন যে আরে এখানে আসার পরেও তো আমি দেখতেছি এই এই জিনিসটার দাম অনেক কম আমার পাশের বাসার থেকে, পাশের দোকান থেকে। হ্যাঁ, এরকম কিন্তু হয়, যেটা আসলে আপনাকে ওই পরিমাণ আম, দক্ষতার সাথে আসলে সার্চ করতে হবে। আইটিএম ডিপেন্ডেন্সি এই জিনিসগুলা এইটাকে আসলে করে কিনা, আপনার কি মনে হয় বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় যারা কাজ করে আমলাদের সেই সময় আছে বা তারা সেই পরিমাণ ডেডিকেটেড? আই ডোন্ট থিঙ্ক সো। যেই সিস্টেমে যেই জিনিসগুলা হয়ে আছে ওইটাই হচ্ছে। এবং আপনি দেখবেন যখন ইম্পোর্ট এক্সপোর্টের কথা আসে তখন কিন্তু কান্ট্রি টু কান্ট্রি এখানে শুধু প্রাইসটা ইস্যু না, কিন্তু দেয়ার আর লটস অফ আদার টাইপস অফ ব্যারিয়ার্স অ্যাজ ওয়েল। হ্যাঁ, তো আমি কি আসলে অ্যাক্টিভলি ওই অন্য কান্ট্রিগুলোর সাথে সেই ব্যারিয়ারগুলো রিডিউস করার ট্রাই করতেছি কিনা? তো আপনি দেখবেন যে বাংলাদেশ করতেছে না, যে এই পেঁয়াজের জন্য যদি কোনো একটা দেশের উপর নির্ভরশীল হয়, ওই পেঁয়াজ ওইখান থেকে আনতেছে, ওইখানে ব্যারিয়ার অন্যান্য ব্যারিয়ার খুব কমাই দিয়ে রাখছে। ইম্পোর্টার যারা আছে বাংলাদেশি, যারা বিজনেসম্যান, তাদের জন্য ওইটা মাচ ইজিয়ার। আপনি এখন সে যদি পায়ও ক্যারিবিয়ান কোনো দেশে পেঁয়াজ, কথার কথা, সে দেখা যাবে তার ব্যারিয়ার অনেক হাই, কারণ ওই দেশের সাথে আমার ওই নেগোসিয়েশন নাই, আলাপ হয় নাই, ওই জিনিসগুলা সেট আপ নাই। সো এগুলা আসলে খুব সহজ ভাষায় বলার উপায় নাই যে আমি আসলে কতটাই ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট। ডেফিনেটলি আমাদের কারেন্ট যে আমাদের সিনারিও এখানে সবসময় হচ্ছে উত্তরটা স্যার হয় আমাদের হুম, প্রধান যেটা অ্যাসাম্পশন সেটা হচ্ছে হুম, আমরা ধরে রাখছি যে সরকারি পর্যায়ে যারা আছে তারা অন্যান্য অপশন সার্চ করে নেই, অ্যাসেস করে নেই, বাট আমার কাছে মনে হয় স্যার করছে। কারণ কিছুদিন আগে পাকিস্তান থেকে আমরা পেঁয়াজ নিয়ে আসছিলাম এবং এটা তো আমার কাছে মনে হয় না খুব একটা লাভ হয়েছে। এখন আবার ইন্ডিয়া থেকে শুরু করছে আমরা আমদানি করা পেঁয়াজ। দেখেন আমি আমার কাছে আমি মনে হয় এখানে স্যার একটা কথা বলি, দেখেন। আচ্ছা, এখানে একটা কথা বলি। আমরা এ- একটা কথা আছে না যে আপনি যদি বহু বছর একটা ঘোড়াকে আম, গলায় দড়ি দিয়ে বেঁধে রাখেন, ওই দড়িটা ছেড়ে দিলেও কিন্তু ওই ঘোড়া ওইখান থেকে নড়ে না, এটা তার অভ্যাস। হ্যাঁ, তো আপনি ট্রেডের ক্ষেত্রেও তাই। আপনি যখন আজীবনের জন্য একটা কান্ট্রির উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, এইটা কিন্তু আপনার টার্মস অফ ট্রেডে এফেক্ট করে। কথা বুঝছেন? ডিপেন্ডেন্সি অলসো এফেক্টস ইউর টার্মস অফ ট্রেড। এবং আপনি একটা জিনিস চিন্তা করেন, যে সেলার, তার এই প্রোডাক্টটাও কিন্তু সেল করতে হবে, এটাও আপনাকে মাথায় রাখতে হবে। আপনি প্রোডাক্ট কিন্তু এই যে আমরা যেগুলা বলতেছি পেরিশেবল প্রোডাক্ট হইলে সেগুলো তো সে বাসায় রেখে দিতে পারবে না, তারও কিন্তু বিক্রি করতে হবে। তো তারও কিন্তু টার্মস অফ ট্রেডটা ওই ওই জিনিসটা ব্যালেন্স করে। সো আমার কথা হচ্ছে কি জানেন, আমার কথা হচ্ছে যে কোনো কান্ট্রির উচিত আসলে নিজের গ্রাউন্ডটা ভালো মতো স্টাডি করা। আমরা কেউ পড়াশোনা করি না, কেউ জানতে চাই না, তখন কি হয় আপনার কথা আমাদের একদম একটা ক্লিয়ার স্যার, অন্ধ যে ভয় থাকে। বুঝছি স্যার, আপনার কথা একদম ক্লিয়ার স্যার, বাট এই আলমগীর স্যার যে স্যার একটু আগে বললো যে জামাত ইসলামী আসলে ইন্ডিয়ার সাথে রিলেশনটা আরো স্যার ভৃত্য এবং মালিকের পর্যায়ে আরো চলে যাবে। আপনি কি সেটার সাথে একমত নাকি? এইটা তো আনডাউটেডলি আমি আলমগীর স্যারের সাথে দ্বিমত পোষণ করি। কারণ হচ্ছে দেখেন, আম, আমি এইভাবে দেখার চেষ্টা করি। জুলাই 5ই 2024-এর জুলাই, তারপর 5ই আগস্ট এবং 5ই আগস্টের পরবর্তী লাস্ট 1.5 ইয়ার, আপনি যদি খালি এইটুকু বুঝার চেষ্টা করেন, দেখেন আমাদের বাঙালি জাতির কিন্তু একটা বিশাল ক্ষোভ আওয়ামী লীগের উপর ছিল, যেটার কারণে আওয়ামী লীগ আসলে পালাইতে বাধ্য হয়েছে। এবং আপনি দেখেন শুধু আওয়ামী লীগ না, এই 54 বছর পর্যন্ত বাংলাদেশের যত করাপ্ট, যত প্রবলেমেটিক, যত খুনি বলেন, সন্ত্রাসী বলেন, সব কিছুকে কিন্তু কাইন্ড অফ ইন্ডেমনিটি দিয়ে হাউজিং করে রাখছে হলো ইন্ডিয়া। তো ইন্ডিয়াকে আম, মানুষ কিন্তু পজিটিভলি নেয় না, এই কারণে এটাও একটা কিন্তু বড় কারণ। আপনি ওইভাবেও চিন্তা করতে হবে। একটা হলো ইন্ডিয়া, ওই যে যেটা আলমগীর স্যার বললেন একটু আগে যে ইন্ডিয়া তো আগে আসে না, সুযোগের জন্য ওয়েট করে, আমি ওইটার সাথে দ্বিমত পোষণ করি। এই কারণে, কারণ ইন্ডিয়া অ্যাক্টিভলি এই জিনিসগুলা বাংলাদেশের মানুষের সাথে বেইমানিগুলা করেছে এই পর্যন্ত। হ্যাঁ, তারা আমাদের এই সন্ত্রাসীগুলাকে হাউজিং করে রাখে এবং তাদের যখন প্রয়োজন হয় এগুলাকে বাইর করে করে টুকটাক কাজ করে। এবং তার একটা বড় উদাহরণ আমাদের আজকে শেখ হাসিনা। হ্যাঁ, তো শেখ হাসিনা জানতো যে সে ইন্ডিয়াকে এত কিছুই দিয়েছে, সে দেখেন করিডোর, ট্রানজিট, এইসব টার্মগুলোও কিন্তু সে চেঞ্জ করে ফেলছে ইন্ডিয়াকে সুবিধা দেওয়ার জন্য। আপনার করিডোর এবং ট্রানজিটের টার্ম, যেটা ইন্টারন্যাশনালি এস্টাবলিশ টার্মস, সেগুলাকে সে চেঞ্জ করে সুযোগ সুবিধা দিয়েছে। শুধু তাই না, আরো অনেক কিছু দিয়েছে। আপনি যদি বিডিআর বিদ্রোহের কথা চিন্তা করেন, এটা কিন্তু ইন্ডিয়ার জন্য একটা বড় অ্যাডভান্টেজ আমি বলবো।
ঠিক আছে, যেটা বাংলাদেশে বিডিআর বিদ্রোহের নামে যে সেনা অফিসার গুলা হত্যা হয়েছে। তো স্যার একটু সব কথা আলমগীর স্যার থেকে শুনে আসি। আলমগীর স্যার অনেকক্ষণ ধরে মাথা নাড়তেছেন, স্যারের মনে কিছু বলার আমি আছে? আমি আমি একই কথা তো আপনার দিকেও বলতে পারি। অরবিন্দু রাজখোয়া আপনার বাংলা মোটরে গ্রেপ্তার হয়। আপনি 10 ট্রাক অস্ত্র নিয়ে আসেন ওদের সেভেন সিস্টার্সে দেওয়ার জন্য, তো ওরা ওগুলা ভুলে যায় না। আমরা হয়তোবা আপনার একুরিয়ামের ফিশের মতো এদিক থেকে ওদিকে গেলে অনেক কিছু ভুলে যাই। ডিপ্লোম্যাটরা বা যাদের দেশের ডিপ্লোমেসি স্ট্রং তারা অনেক কিছু মনে রাখে। জামাত যে ওই 10টা অস্ত্রের সাথে সরাসরি জড়িত এবং এগুলা যে আপনার উলফার ছিল, এটা তারা জানে। এটা আপনি আমি না জানি বা আপনার ওভারলোক করি, ঠিক আছে? এরা স্যার জানে। আপনি সেটা নিশ্চিত হলেন কিভাবে যে 10টা আপনার মামলার সাথে জামাত জড়িত আমি বলি না, সেটা আমি বলছি যে ইন্ডিয়ার পারসেপশন। কারণ ওই সময় ওরা ক্ষমতায় ছিল এবং তারা ওগুলাকে ব্যাকআপ দিয়েছে। আপনি আচ্ছা, এই যে ইরফান বলল যে এটা শুধু ইন্ডিয়া আমাদের সন্ত্রাসীদের দেয়। সন্ত্রাসী বলতে ঠিক আছে, এখন আপনি আওয়ামী লীগকে সন্ত্রাসী বানিয়েছেন, ওকে। আওয়ামী লীগ বানিয়েছেন আমি বলি, আমি না আপনি বানিয়েছেন এই টার্মটা উইথড্র করেন একটু, কারণ আমি সসম্মানে বলতেছি এই টার্মটা উইথড্র করেন। বানিয়েছেন জন্য বলছি না, আমি ইরফান, আপনি আওয়ামী লীগের পক্ষের জন্য বলছি না। আওয়ামী লীগ বলছেন ব্যাগে গেছে, আওয়ামী লীগ যায় নাই। আওয়ামী লীগের একটা অংশ আপনার কজন গিয়েছে? আপনি কি এই কজন আওয়ামী লীগ ভেগে গিয়েছেন আমি কিন্তু বলি নাই। 17 বছর আপনি আওয়ামী লীগ ভেগে গেছে এটা আমি বলিনি। এই আওয়ামী লীগের সন্ত্রাসী কিছু সন্ত্রাসী, আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী। আচ্ছা শুনেন, এগুলো হবে কি আপনার দেখেন মিসকনসেপশন ক্রিয়েট করবে। আজকে খালেদা জিয়া বা তারেক জিয়া যে সিম্পিথি পেয়েছে, আপনি ভাবেন তো যেদিন তারেক জিয়া এখান থেকে আপনার চলে যায় বা আপনার ক্ষমতা যখন পতন হয়, ওই সময় যদি মারা যেতেন উনি, হ্যাঁ, এই সিম্পিথি পেতেন? ওনার জানা যায় এত লোক হতেও? আপনি কনসেপ্টটা ভাবেন। বাংলাদেশের পপুলারিটিটা হয় এন্টি পপুলারিটি। আপনার যখন একদল খুব খারাপ করে, তখন বাংলাদেশের মানুষ ওই যে ট্রেজিক চয়েস, আপনাদের যেটা যে ট্রেজিক চয়েস মন্দের ভালো হিসাবে, যা আমাকে মরতে হবে, তাহলে আমি কিভাবে মরবো? আচ্ছা, আমার পেইনলেস কোন মৃত্যু আছে কিনা, আমাকে ওইটা দেন, ঠিক আছে? বাংলাদেশের মানুষ এই যে বিএনপি এখন জনপ্রিয় না, বিএনপির জনপ্রিয়তা হলো এন্টি আওয়ামী লীগের কারণে। আওয়ামী লীগ এত জ্বালাতন করেছে মানুষকে, এখন মানুষ মনে করছে যে বিএনপি ক্ষমতায় আসলে মনে আমি হাত ছেড়ে বাঁচি। হ্যাঁ, একইভাবে যখন বিএনপি আপনার এই ক্ষমতায় ছিলেন, তখনও কিন্তু মানুষ চেয়েছে যে ওদের কাছ থেকে মুক্তি চেয়েছে। বাংলাদেশের মানুষ প্রত্যেকবারই মুক্তি চায়, কিন্তু মুক্তি হয় না। আমি যেটা বলবো, এটা মিন করতেছেন নাকি যে মানে এখন আওয়ামী লীগ নাই, এজন্য আমাদের বিএনপি বা জামাত থেকে একজনকে চুজ করতে হবে, এটা আমাদের ট্র্যাজিক চয়েস? এক্স্যাক্টলি, এটা আমাদের ট্র্যাজিক চয়েস। এটা আমাদের ট্র্যাজিক চয়েস। এরকম কি নাকি? আমি কখনোই বলবো না এদের জনপ্রিয়তা দেখে মানুষ ওদের দিকে ভোট দিচ্ছে। অপশন নেই, বিকল্প নেই, এই জন্যই ওদের চুজ করছে। আপনি সবচেয়ে বড় কথা কি জানেন? আরেকটা হলো যে জামাতের যেটা আপনি বলছেন, জামাত কিন্তু চায় না এমন না। জামাত এর মধ্যে যখন আপনার এই যে ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আসলেন না, ওর সাথে কিন্তু মিটিং করেছেন উনি। জামাতকে জামাত হলো ওদের থার্ড চয়েস। ওরা অপশন ক্রিয়েট করতে পছন্দ করে। আমি আগেই বলেছি, স্মার্ট এক্সিকিউটিভ অলওয়েজ ট্রাই টু জাস্ট ক্রিয়েট মোর অপশন। ইফ ইউ হ্যাভ মোর অপশন, ইউ উইল হ্যাভ মোর বার্গেন, রাইট? আমার কাছে মনে হয় কি যে মানে ইন্ডিয়ান প্রো জামাত হইতে চায়, বাট ইন্ডিয়া জামাতকে সুযোগ দিচ্ছে না দেখে এখন জামাত দিয়ে আমরা অনেক দিচ্ছে না এমন বলবেন না। আমি দিচ্ছে না আমি বলবো না। প্রথম তাদের ফার্স্ট চয়েস আওয়ামী লীগ, সেকেন্ড চয়েস বিএনপি, থার্ড চয়েস জামাত, ফোর্থ যদি এখন মনে করেন যে কেউ নাই, বিএনপিও কালকে মার খেয়ে পালিয়ে গেল, তখন মনে করেন যে ইসলামিক ঐক্যজোট পাওয়ারফুল হয়ে গেল, তখন আবার ইন্ডিয়া জামাতকে চুজ করবে আদার দেন ইসলামিক ঐক্যজোট। আমি বলবো বিষয়টা এইভাবে গড়াচ্ছে। এখানে ওরা দেখে যে ওদের বেস্ট অপশন কে, ওরা দেখে ওদের বেস্ট অপশন, আর আমরা দেখে আমাদের মানে ওস্টের মধ্যে যে ব্যাটার আছে, মানে হ্যাঁ মন্দের ভালো আর কি, ওরা দেখে না, ওরা মন্দের ভালো। হ্যাঁ, তো এইভাবে ওদের চার্ট আছে। এরা জামাতকে ঘৃণা করে আমি বলবো না, জামাতের সাথে একবার লিয়াজু বাদ দিয়ে দিয়েছে তা না, কিন্তু যদি এমন হয় আপনার বড় ধরনের একটা ইসলামিক বিপ্লব ঘটে গেল বাংলাদেশে মনে করেন, তখন জামাত হবে তাদের উত্তম বিকল্প। যদি ওখানে আওয়ামী লীগও নাই, বিএনপিও নেই, যেখানে আওয়ামী লীগ বিএনপি কেউই নেই, তখন জামাত তাদের উত্তম বিকল্প হবে। আচ্ছা, আমার এখন একটু একটা কথা বলি এখানে। এটা কি সেলফ কন্ট্রাডিক্টরি কথা হয়ে গেল না? যে শুরুতে কথাটা কি ছিল
আপনাদের পয়েন্টটা ছিল এরকম যে জামাত আসলে জামাত হয়ে যাবে ইন্ডিয়ার জন্য সবচেয়ে বেশি পাচাটা, কিন্তু ইন্ডিয়া আবার পছন্দ করতেছে কিন্তু বেশি পাচাটা বিএনপির। না না, এইটাই কথা বলি এইটাই না, কিন্তু আমি একটা কথা আলোচনার বলি না, শুরুতে ছিল। আপনি এবং ঘুরাচ্ছেন কথা। তাসনিমের আমি কি তাই বলছি প্রশ্নটা তাসনিম? আমি না, আমি আমি বলি, আমি প্রশ্নটা বলছিলাম যদি ভৃত্য আর মালিকের সম্পর্ক। বৃত্ত মালিকের সম্পর্ক বললো না, আপনি কিন্তু তখন জিনিসটাকে বলছেন জামাতের পক্ষ হয়ে, যে জামাত আসলে সেটা না বেশি না না, হবে, আমি তাই না আমি নাকি? বলছি জামাত আসলে সম্পর্কের, যদি এই মুহূর্তে বিএনপি থাকা অবস্থা জামাত আসে, তাহলে সম্পর্কের অবনতি হবে ইন্ডিয়ার সাথে। আমি বলি নাই যে জামাতের সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে, না যদি না, কিন্তু বিএনপি থাকা তাসনিমের প্রশ্নটা অবস্থায়। কিন্তু ছিল যে জামাত এবং বিএনপি এই দুই দলের মধ্যে কারা আসলে সম্পর্কটা একদম ওই যে আহ, ভৃত্য এবং মনিবের মতো ভৃত্য মালিকের হবে। মতো। প্রশ্নটা কিন্তু হ্যাঁ, ওইটা ছিল, আমি আপনি আমি তাহলে আমি প্রশ্নটা আমি বুঝতে আমি পারেননি। আমি আমি না, প্রশ্ন বুঝেছি। আমি আমি ওই দিক থেকে যা, আবার তাসনিম অন্যদিকে আমাকে প্রশ্ন করে নিয়ে গিয়েছে, এজন্য তাইলে আমার আপনি প্রশ্নটা উত্তরটা কমপ্লিট হয় যদি নাই। ক্লিয়ারলি আমি দেন আপনাকে এবার, বলেছিলাম 10 এবার যদি মাস, ক্লিয়ারলি শোনেন, তাইলে দেন উত্তরটা। হ্যাঁ ক্লিয়ারলি দিব এইটাই, যে অতীত অভিজ্ঞতা ইন্ডিয়ার সাথে হুম, জামাতের যে অতীত অভিজ্ঞতার ইয়ে আছে, যে আপনার ফর্দ আছে, সেইটা কবে অনুযায়ী জামাত যদি ক্ষমতায় আসে আসে এটা তো আমি অসম্ভব বলবো, ক্ষমতায় জামাত আসে, কবে ক্ষমতায় ছিল? তাহলে এটা নিয়ে একটু পরে কথা বলবো স্যার। হ্যাঁ বলে আলমগীর স্যার, তাহলে কন্টিনিউ তাহলে করেন। সম্পর্ক নষ্ট হবে ইন্ডিয়ার সাথে, এই মুহূর্তে সম্পর্ক নষ্ট হবে। ইন্ডিয়ার সাথে স্যার, ইরফান স্যার, আপনি তো মনে হয় এটাই চান যে ইন্ডিয়ার সাথে সম্পর্ক নষ্ট হোক জামাত আসার মাধ্যমে, নাকি স্যার? না না না, আমি চাই বাংলাদেশ সম্মানের সাথে চলুক। আপনারা একটা জিনিস দুইটাকে মিলাই ফেলেন এক জায়গায়, এটাই আমি আমি জানি না কেন মিলাই ফেলেন। হ্যাঁ, আপনার বাসায় ধরেন, আম, কিভাবে বুঝাবো, ধরেন আপনার প্রতিবেশী কেউ একজন, হ্যাঁ, আপনার বাসায় আহ, নিয়মিত আপনার বোনকে টিজ করে, হ্যাঁ, ইফটিজিং করে। আপনি তার সাথে কতক্ষণ পর্যন্ত সম্পর্ক আসলে ভালো রাখার চেষ্টা করে যাবেন? এটা একটা বড় প্রশ্ন। আপনাকে কোনো না কোনো জায়গায় এটা বলতে হবে যে ইউ আর ডুইং রং। এখন আপনি যদি বলেন যে না, ইউ আর ডুইং রং, এই কথাটা বলতে গেলে সম্পর্ক খারাপ হয়ে যাবে, সে তো খুব মাসল পাওয়ার তার বেশি। সো আমি কি এটা বলবো কিনা, না বলে কি আমি কি আমার বোনকে খালি তালাবদ্ধ করে রাখবো কিনা ঘরে? সো এটা আসলে চয়েস, চয়েস। এবং আমি যেটা তাসনিমের প্রথম প্রশ্ন ছিল যে ইন্ডিয়ার সাথে মনিব এবং ভিত্তের সম্পর্ক কোন ক্ষেত্রে বেশি হবে, ডেফিনেটলি বিএনপির ক্ষেত্রে বেশি হবে। যারা জুলাইয়ের এগেনস্টে, যারা সংস্কারের এগেনস্টে, এবং যাদের কথাবার্তায় অলরেডি ইন্ডিয়ার নেরেটিভ উঠে আসছে। আপনি খেয়াল করলে দেখবেন অলরেডি ট্যাগিং ট্যাগিং চলে আমাদের আসছে। বিএনপির নেতাদের, বড় 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 নেতাদের মুখে এটা অলরেডি না, এটা বেশ কিছুদিন যাবতই দেখে আসছি, সেটা আপনারা খেয়াল করলে দেখবেন ইন্ডিয়ান নেরেটিভে ওনারা কথা বলেন। হ্যাঁ, ইনফ্যাক্ট মোহাম্মদ ইউনূসের সরকার, অবৈধ সরকার, হ্যাঁ, অনির্বাচিত সরকার, এই টার্মগুলো তো আসলে ইন্ডিয়ান মিডিয়ার তৈরি। এবং সেগুলো যখন আমরা বিএনপির নেতাদের মুখে শুনি, তখন বুঝাই যায় যে আসলে কারা ইন্ডিয়ার নেরেটিভে চলতে বেশি পছন্দ করতেছে। সো ওই মনিবৃত্তির সম্পর্কটা যে বিএনপি আসলে বেশি হবে, এটাতে আসলে এটা বোঝার জন্য মানে খুব বেশি পড়াশোনা করা লাগে বলে আমার মনে হয় না আর কি। কিন্তু স্যার, আলমগীর স্যার, আপনি কি একমত এটার সাথে? মানে না ইরফান স্যার তো আপনার, গ্যারান্টি বলে দিল যে বিএনপি জুলাই বিরোধী, তারপর আহ, দেশ বিরোধী, এইটা এইটা ইন্ডিয়াপন্থী। এইটা 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 ইরফান বলতেই পারে। ইরফান তো ওই ওই যে বললো যে ট্যাগিং এর কথা আমি দেখেন বলতে চাই না, ইন্ডিয়া, ইরফানকে আমি জামাত বানাতে চাচ্ছি না, ইরফানকে আমি জামাত বানাতে চাচ্ছি না, না, কিন্তু ইরফান স্যার তো ইরফানের, জামাতের সাপোর্টার। এটা ট্যাগিং স্যার, এই সময়ে না সেটা না না, এটা কি ইরফান আবার ট্যাগিং অস্বীকার বলা করে, যায়? ইরফান অস্বীকার করবে, জিজ্ঞেস করেন, বলবে আমি এনসিপির সাপোর্টার। তো একই হলো এনসিপি আর কি, জামাত তো একই স্যার, এখন তো এনসিপি বড় একই দল, হলো আর এনসিপি কি। বলাই যায়। এখন সমস্যাটা কি জানেন? সমস্যাটা হলো আমরা সব সময় শুরু থেকে এ পর্যন্ত আমাদের যতগুলো আন্দোলন গুলা, আমরা মহান মুক্তিযোদ্ধাকে আমরা অস্বীকার করবো না, করতে পারবো না, অসম্ভব। বাংলাদেশের অস্তিত্বের সাথে বেমানি হবে। তো এটা করা যাবে না। সবকিছু বাদ দিয়ে মুক্তিযুদ্ধ কি আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধ না, হ্যাঁ, এইটাকে আলাদা করতে হবে। পাশাপাশি আপনি এখন দেখেন এই আন্দোলনগুলোকে আওয়ামী লীগ কি করেছে, মুক্তিযুদ্ধকে নিজস্ব প্রোডাক্ট বানিয়ে ফেলেছে, যে কারণে মুক্তিযুদ্ধ কখনই বিতর্কিত হবে না, সম্ভব না। তো তারপরও কিছু কিছু মানুষকে জামাত বা অন্যরা সুযোগ পেয়েছে মুক্তিযুদ্ধকে আপনার কিছুটা বিতর্কিত করতে। এখন আপনি দেখেন জামাতের কিছু নেতা আপনার নানানভাবে, আরে বাবা তোর অ্যালার্জি আছে, তুই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিস, হ্যাঁ, এটা তো সরিও বলস, কিন্তু তোর পজিশনটা মাঝে মাঝে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমি সরি বলছি, আজকে সরি বলছি যে আমি সরি,
কালকে বলছি যে মুক্তিযুদ্ধ ঠিক হয় নাই, এটা আমাদের যুদ্ধ ছিল না, এটা বাংলাদেশে কোনো কাজে আসে নাই, এটা যুদ্ধ লাগিয়ে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো তার মানে কোথায় আছেন আপনি? হ্যাঁ, এটা একটা দিক। এখন আমি যেই পজিশনে, যে পয়েন্টে ছিলাম, পয়েন্টটা হলো এনসিপি এখন কি করেছে, এইটাকে, এই জুলাইটাকে নিজস্ব প্রোডাক্ট বানিয়ে ফেলছে, এটাকে প্লেস করার চেষ্টা করছে এককভাবে। এজন্য যেটা হয়েছে, এটা যে ছাত্র জনতার ছিল, এটা যে সার্বজনীন একটা রূপ ছিল, এইটার বিতর্কিত হওয়া শুরু হয়েছে। আপনি কখন থেকে বিএনপি জুলাইয়ের বিরুদ্ধে গেছে? যখন আপনি বলছেন যে বিএনপির পক্ষে ছিল না, হ্যাঁ, এটা একান্ত বৈষম্য বিরোধী। যখন আপনি একথা বলবেন, তখন সেটা তাকে ট্যাকল দেওয়ার জন্য এটা করেছে। আমি বিএনপির পক্ষ এখানে বসি নাই, এই জন্য এটা ওদের দিব না। আমি যেটা বলছি যে আপনি, এটা কিন্তু সার্বজনীন একটা বিপ্লব ছিল, সার্বজনীন, এনটি আওয়ামী লীগ সার্বজনীন, সবাই এক হয়ে একটা আন্দোলন ছিল। হ্যাঁ স্যার, বাম দলরা যেভাবে অ্যাক্টিভ ছিল মাঠে, ওরা ওদের আপনি, আমি স্মরণকালে সবচেয়ে বড়, আপনি দেখেন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা, আমি এর আগে কখনোই দেখি নাই এভাবে নামতে। ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা বা পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা আপনার জুলাইয়ের 22-25 তারিখের দিকে ছেড়ে দিয়েছিল অনেকটা। মানে তারপরে কিন্তু এটাকে সবাই ওন করে। এটা একটা এক্সাম্পল হচ্ছে যে শাহরিয়ার ভাই গত এপিসোডে আমার এখানে এসে বললো যে এনপিএ মানে বাম দলরা নাকি জামাত থেকেও বেশি অ্যাক্টিভ ছিল এই জুলাই আন্দোলনে। হ্যাঁ, এই দ্রোহ যাত্রা না করলে নাকি। এখন এইটা কি হয়েছে দেখেন, জুলাইয়ের পরে কি হলো, বিষয়টা উল্টা। জামাত, এনসিপি আর ইসলামিক দলগুলো বললো যে আমরাই তাড়িয়েছি, তারা একক দায়িত্ব নিয়ে নিল। হ্যাঁ, তো এইটা তো আপনি করতে পারেন না। এটা যখন করবেন, তখন আপনার ওই আন্দোলনের যে সার্বজনীন যে একটা রূপ ছিল, এটা থাকবে না, এটা নষ্ট হয়ে যায়। এটা তখন আমি কি করব, আমি তো এটা পারছিলাম সে, তখন আমি কি করব, আমি এটা খুদ খোঁজা শুরু করবো। আমি তো নাই এখানে, আমি যখন নাই, আপনি যখন এক্সক্লুড করা শুরু করবেন, এক্সক্লুডেড যারা, তারা অবশ্যই এটার প্রতিবাদ করবে, এবং প্রতিবাদ করবে প্রথম দিকে, না পারলে তখন কি করবে, এটা সমালোচনা করবে, তাই না? যেমন আপনি যেটা এখন হচ্ছে, এই আন্দোলনকে আপনি যদি এককভাবে নিজস্ব প্রোডাক্ট তৈরি, প্রোডাক্ট হিসেবে নিতে চান, এবং এককভাবে নিজের আপনার রাজনৈতিক ফায়দা লুটার জন্য, সংসদে যাওয়ার জন্য ইউজ করতে চান, তাহলে এই আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের সাথে বেমানি হবে। আপনি দেখেন এখন কি হয়েছে, আন্দোলন বাদ, সব বাদ, এখন আমার 5টা সিট দেন, আপনি আমার 7টা সিট দেন, আমি সংসদে যাইতে পারি কিনা, সংসদে বসতে পারি কিনা, তাহলে সব কম্প্রোমাইজড। হ্যাঁ, এখন আর ওগুলোতে নাই, সবাই সরে আসছে। আপনি এনসিপি, আপনি বলেন এনসিপি সংস্কারের মধ্যে আছে? কে সংস্কারের মধ্যে আছে বলেন? কি বলেন এগুলা আপনি তাহলে আপনি আসলে টোটালি অন্য দিকে চলে গেছেন, অথবা আপনার রিসেন্ট কোনো আপনার যদি আমি হাতেই ভোট দিব, আমি अगेन তাসনিম এই জিনিসটাও আপনাকে বলেছিলাম যে, এবং এটা নিয়ে আমি কিন্তু বিস্তারিত একটা রাইট আপ দিয়েছি আপনাকে, যে এনসিপি জুলাই সনদে কেন স্বাক্ষর করেন। আপনি যদি ওই পয়েন্টটা দিয়ে বারবার খালি বলেন যে এনসিপি জুলাইয়ের বিরুদ্ধে, এনসিপির মতো এই জুলাই সনদ বাস্তবায়ন হোক, এনসিপি বলছে যে আমাদেরকে একটা প্ল্যান বলেন, যে কোন প্ল্যানে এটা বাস্তবায়ন হবে, সেইটা নাই। শুধু আপনি একটা সনদে সাইন নিলেন, এটা তো কোনো মানে কাজের কাজ হবে না। They were always on the front row. আমি বলি they were always on the front. স্যার এটা আলমগীর স্যার কথাটা শেষ করে আসি স্যার। আলমগীর স্যার একটু যদি বলেন। আচ্ছা, আপনার যদি উদ্দেশ্য হতো সংস্কার, আমি এখানে আসি, আপনি জনগণের ল্যাঙ্গুয়েজে করতে হবে, হ্যাঁ না এর বিষয়গুলো স্পেসিফিক হবে, আরো সুনির্দিষ্ট হবে, অল্প হবে, বেসিক হবে, ফান্ডামেন্টাল হবে, যেগুলো একটা অনেকগুলোকে কন্টেইন করবে। আপনি এমন কাব্যিক ভাষায়, আমি প্রচারণা চালাচ্ছি দেখি মাইকে, আরে ভাই অর্ধেক কথা আমি বুঝি না, তাহলে আপনি কাকে টার্গেট করছেন? আপনার ভোটার কারা? বাংলাদেশের 70% ভোটার যদি আপনার ল্যাঙ্গুয়েজ না বুঝে, আপনি হা দিচ্ছেন না দিচ্ছেন, সেটা তো নেতার কথাই বুঝছে। এখন নেতারা যেভাবে ট্রান্সলেট করছে, আমি আজকে একটা ভিডিও দেখছি, এক নেতা এক একভাবে ট্রান্সলেট করছে। কারণ কি, আপনি ইনফরমেশনটা যাদের কাছে দিবেন, তার রেডিনেস কতটুকু, কার জন্য আপনি এই হা ভোট না ভোট আয়োজন করছেন, কে আপনার ভোটার, তারা কি আপনার ল্যাঙ্গুয়েজ বুঝে, তাদের জন্য আপনি তৈরি করেছেন, তাদের মতো করে করেছেন। বিশাল বড় এক ডকুমেন্ট দিয়েছেন, আপনি বললেন যে আপনি বিশাল বড় এক রাইটার দিয়েছেন। ইরফান, আপনার মধ্যে সবাই প্রিভিলেজ না, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারে না, অনেকের পড়াশোনা প্রাইমারি পর্যন্ত, অনেকে ডিগ্রি পর্যন্ত পড়েছে, কিন্তু আপনার এই কাব্যিক ল্যাঙ্গুয়েজ, আপনার এই সাংবিধানিক ল্যাঙ্গুয়েজ বুঝবে না। সো আপনি কত পার্সেন্ট লোকের ভোট চাচ্ছেন, যাদের ভোট চাবেন অবশ্যই তার মতো তার ল্যাঙ্গুয়েজে হতে হবে, অবশ্যই তাকে টার্গেট করে হতে হবে। আপনি কি এটাই বলতে পারে যে এরকম কাব্যিক ল্যাঙ্গুয়েজটা বা এরকম বড় একটা জিনিস এনসিপি এটাই সাপোর্ট করেনি, দেখে হয়তো বা সাইন করে নাই? সেটা না, এনসিপি, এটা তো আমি বলেছি আপনাকে যে এনসিপি, এখন আবার বলছেন যে আমি হাবুডের পক্ষে।
আপনি হাবুর বলছেন সংস্কার, আপনি দেখেন আপনি মিলান তো মিলে কিনা। আপনি বলছেন হাবুর সংস্কারের পক্ষে, জুলাই বিপ্লব বা জুলাই সনদ ওই 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 আপনার ওই বলয়ের, আপনি জুলাই সনদে সাইন করলেন না, আবার এখন আপনার হাবুরের পক্ষে। এটা কি মানে জিনিসটা কি আসলে? আপনি কোন পক্ষে আসলে? আমি বলি একটা কথা, অনেক চাচ্ছেনটা কি? আপনারা যদি না জেনে থাকেন তাইলে তো আসলে এত কিছু জানানো সম্ভব না কথা বলে। আম, প্রথম কথা হচ্ছে এনসিপি কেন সাইন করে নাই সেটার কারণ কি জানেন বা কখনো জানার চেষ্টা করছেন? তো যাই হোক, আমরা অতটা পিছনে না যাই। আম, আম, এই মানে এই পর্যায়ে আসলে অত পিছনে যাওয়া খুব মুশকিল। প্রথম কথা হচ্ছে আপনি বিএনপির স্ট্যান্স দেখেন, জাস্ট গত 6 মাস ধরে বিএনপির কার্যকলাপ দেখেন, কার্যকলাপ, অ্যাক্টিভিটি যা যা তারা করতেছে, ঠিক আছে, কোনটা দেশের মানুষের স্বার্থে করতেছে আমাকে একটু বুঝায় যদি বলতে পারেন আমি খুশি হব। আপনার বিএনপি যাদেরকে নমিনেট করতেছে তারা কয়জন এই 17 বছর ধরে আওয়ামী লীগের, বিএনপি তো বলে যে 17 বছর ধরে আওয়ামী লীগের টর্চার সহ্য করে আসছে, হ্যাঁ, কয়টা নেতাকর্মী, যেই নেতাকর্মীগুলোকে নমিনেট করছে শুধু ঋণ খেলাপি আছে 26,000 কোটি টাকা বা সামথিং লাইক দ্যাট, হ্যাঁ। তো যদি ঋণ খেলাপি হয়, তারা তো এই ঋণগুলো নিয়েছে আওয়ামী লীগের আমলে। আওয়ামী লীগের আমলে বিএনপির এই নেতারা 1700 কোটি, 2000 কোটি, 500 কোটি, 700 কোটি, এত কোটি কোটি টাকা ঋণ নিয়ে খেলাপি হয়ে বসে আছে। তার মানে কি তারা কি খুব মানে কষ্টে ছিল? তাদের কয়জন জেলে ছিল? বিএনপির কয়টা নেতা এই এই নেতাগুলো জেলে ছিল যারা এখন নমিনেশন পেয়েছে বলেন? সো বিএনপি কাকে নমিনেট করতেছে দেখেন। বিএনপি একজন অ্যাটর্নি জেনারেলকে নিয়ে নমিনেট করেছে। ওই অ্যাটর্নি জেনারেল ওই দিন কি বললো, যে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা আসছিল, গণহত্যার দায় অবশ্যই তারা নিষিদ্ধ করা উচিত ছিল, সে তখন বলতেছে এখন আইসা যে আমি কিন্তু ওইখানে এটাকে বাধা দিয়েছিলাম, এবং গর্ব করে বলতেছে। বিএনপি কাকে নমিনেট করতেছে? যে কিনা আওয়ামী লীগের হয়ে উপজেলা নির্বাচন করছে, ওই চন্দনাইশ চিটাঙে। তাদের মতো লোকজনকে যারা লিস্টেড, বিএনপি কাদেরকে দলে টানতেছে? আওয়ামী লীগকে, এবং সম্বর্ধনা দিয়ে দলে টানতেছে, হ্যাঁ। তো আপনি যদি দেখেন যে যেই কাজগুলো বিএনপি করতেছে, যেই কাজগুলো, আপনি বলেন তো জামাতের কয়টা নেতার এরকম হাজার হাজার কোটি টাকার ইয়ে আছে, ঋণ খেলাপি আছে? ভেদাভেদের কথা না রে বাবা, আপনি তো শিক্ষিত মানুষ, আপনি ফিল্ডের কথা বাদ দেন, আমি আপনাকে প্রশ্ন করতেছি। যেই লোক 1700 কোটি টাকা ঋণ খেলাপি হয়ে আছে, সেই লোক ক্ষমতায় আসার পরে সুযোগ পেল কোথায়? সুযোগ পেল কোথায় ঋণ খেলাপি হওয়ার? সুযোগ পাওয়া লাগবে তো। আমরা সুযোগ দিয়ে, হ্যাঁ, এখন যদি বলেন যে সুযোগ দিয়ে দেখি জামাতকে, হ্যাঁ, সুযোগ দিয়ে তারপরে আচ্ছা, আপনি একজন কনভিক্টেড, আপনি যে অলরেডি কনভিক্টেড তার পক্ষে সাফাই গাইতে রাজি আছেন, কিন্তু যে কনভিক্টেড না সে সুযোগ পাইলে, দাঁড়ান আপনার পয়েন্টটাও এইরকম, আমার কথার সময় ঝামেলা করেন না। সে কনভিক্টেড, আচ্ছা তাহলে আপনি বলেন আমি চুপ থাকি। আচ্ছা, এখন একজন যদি আপনার কোনোদিন সে হাই স্কুল পর্যন্তই যায় নাই, তারা যদি বলেন ভাই আমি তো নকল করি নাই, আর ভাই তুই কোন স্কুলে যাস নাই, তুই নকল করবি কোত্থেকে, কিন্তু পরীক্ষায় দেশ নাই। আপনি ক্ষমতা দেওয়ার পরে কাউকে জাজ করতে হবে, ক্ষমতায় যখন ছিলেন তখন কতটুকু পারফর্ম করেছে। আমি দুর্নীতি, শুধু টাকা পয়সার দুর্নীতি না, ক্ষমতায় ছাড়াই কি বিএনপির নেতারা এরা কি দুর্নীতি করে নাই? বিএনপির জোটে ছিল জামাত, হ্যাঁ, ওই সময় আমরা দেখেছি কি ঘটেছে। 63 জেলায় বোমা হামলা হয়েছে, এখন আবার সেই তর্কে যাওয়া লাগে যে কার মদদে ছিল। আব্দুর রহমান বাংলাবাদীদেরকে আপনি ইতিহাস দেখেন, কার প্রোডাক্ট ছিল। স্যার এখানে আমি একটা জিনিস কি হবে দেখেন স্যার, একটু ছোট্ট একটা জিনিস, জামাতেরও কিন্তু স্যার দুইজন নমিনেটেড পাওয়া লোকের এগেইনস্টে লোন ডিফল্ট এর হ্যাঁ, সবারই বাতিল হওয়া উচিত, সে জামাত হোক বিএনপি হোক, সবারই বাতিল হওয়া উচিত। তুলসী পাতা বললেন যে যার যে সুযোগ পেয়েছে সে দুজন হয়েছে, আজব কথা। আপনি বাবারে, এখন যে কোনো দলে কি 100% ফেরেস্তা হয়ে চলে আসবে? আমি তো বলতেছি জামাতের যারা যারা ঋণ খেলাপি তাদের তো বাতিল হওয়া উচিত। আমি তো বলতেছি না যে জামাত করে দেখা তার 7 খুন মাফ, এটা তো বলতেছি না। আমি তো বলতেছি যে জামাত করে ঋণ খেলাপি তাকেও বাতিল করা উচিত। পরিষ্কার করা উচিত। ইরফান,
ইরফান, জামাতের কিছু বিষয় পরিষ্কার হওয়া এই উচিত। আপনাদের আসলে ওই আজকে আওয়ামী লীগের শুনেন, এই আমি ট্রেনিং গুলো আওয়ামী লীগের জামাতের, ট্রেনিং। এই যে আপনি এখন আমার ট্যাগিং দিবেন আওয়ামী লীগের, আমি এখন আমার আওয়ামী লীগ বানাই দিবেন, আমি জানি। জামাতের কিছু বিষয় পরিষ্কার হওয়া উচিত। এক, আপনি যে কোনো একদিকে যাবেন, আপনি কোন ভিত্তিক, আপনি কি কোন, আপনি ধর্মভিত্তিক নাকি আপনি সাধারণ পলিটিক্স করবেন, আপনাকে একদিকে যেতে হবে। কেন আপনি ধর্মের একদিকে সাথে বলবেন, পলিটিক্স নাই? আপনি আমি কেন শেষ করি, বলতেছেন ধর্মের সাথে কি পলিটিক্স নাই? আপনি বলেন ধর্মভিত্তিক নাকি ধর্মের সাথে পলিটিক্স পলিটিক্স আছে, করবেন? ধর্মের সাথে ধর্মের সাথে পলিটিক্স আছে। আচ্ছা, পলিটিক্স আমি বলি, নাই, আপনি এগুলো কোন ধরনের কথা বলেন? আমি বলি, আমরা শেষ করি দেই, শেষ করেন, আপনি বলেন। একজন একজন করে বলুন। আচ্ছা আমি বলি, হ্যাঁ, বলেন। তাসনিম, এই এই ইভেন্ট শেষ হওয়ার পরে আপনি শুধু দেখবেন যে আলমগীর স্যার কত মিনিট কথা বলেছে, আমি কত মিনিট কথা বলেছি। তো আমি এই জন্য বলতেছি আলমগীর স্যার বলুক, বলতেই থাকুক, তারপর আপনি শুধু টাইমটা আমাদেরকে বলবেন আচ্ছা, কে ঠিক আছে, কতটুকু বলেন। বলছে। আপনি তো না কথা আপনি বলতে বলেন, দিবেন। শেষ করেন, আপনি কি শেষ করেন স্যার? শেষ আমরা করেন। একটু ইরফান স্যারের কাছ থেকে শুনি স্যার। আমি তাহলে। আমি 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 কয়েকটা পয়েন্টে বলবো, যে হ্যাঁ, বলেন। জামাতের ইরফান বিষয়ে স্যারের কাছে একবার বলুন। সুনির্দিষ্টভাবে বলবো। আপনি একদিকে ব্যস্তের টিকিট বিক্রি করতে পারেন না, অন্যদিকে বলতে পারেন না হরে কৃষ্ণ হরে বল দাঁড়িপাল্লা টেনে তোল, এটা বলতে পারেন না, কিন্তু স্যার মজা হয়েছে কিন্তু স্যার। এটা পারেন না। দুই, একদিকে আপনি ইন্ডিয়ার সাথে রাত্রে গোপনে মিটিং করবেন, অন্যদিকে বলতে পারেন না ইন্ডিয়া আমাদের গুরুশত্রু, আজীবন শত্রু, তাদের সাথে যাওয়া যাবে না, তাদেরকে ধরা ছোঁয়া যাবে না, এটা করতে পারেন না আপনি। ঠিক আছে? আপনি যখন বিএনপির সাথে জোটে থাকবেন তখন বিএনপি ভালো, এখন ভালো না, এটা বলতে পারেন না। আওয়ামী লীগের সাথে জোটে ছিল জামাত। এখানে পলিটিক্যাল গ্রাউন্ডে আপনি ওই যে পলিটিক্সে থাকেন, ঠিক আছে, আপনি কি নিয়ে যাচ্ছেন? আমি বলবো যে জামাত এইটা করে যে হ্যাঁ আমি সৎ, আমার প্রার্থীরা সৎ, আমাদের ভোট দিলে দেশ ভালো চলবে, আমি ওকে উইথ দ্যাট। কিন্তু আপনি যখন বলবেন যে আমাকে ভোট না দিলে জান্নাতে যাবেন না, একজন ব্যারিস্টার, আমি কি তাকে অবুদ্ধিজীবী বলবো? কথা ক্লিয়ার, ইরফান স্যারের কাছে যাই স্যার। স্যার বলেন। হ্যাঁ, বাস এই পক্ষে আপনি দুই দিকে থাকতে পারবেন না, একদিকে যাবেন। স্যার যে স্যার এই জামাতে টিকিট বিক্রি, তারপর হচ্ছে স্যার এই অ্যাকচুয়ালি জামাতের মুখে এক মনে এক, এই পলিসিটা নিয়ে যদি স্যার একটু বলেন। শুনেন, হ্যাঁ এবার আমি বলি। প্রথম কথা হচ্ছে জামাত যে দল, সেই দলের পক্ষে যখন কোনো কথা বলা হয় তখন এই এই পয়েন্টগুলোই কিন্তু আসে, ভেরি কমন পয়েন্ট। এখন আমার কথা হচ্ছে, কেউ কি বলছে যে জামাতের 100 জনের মধ্যে 100 জন ফেরেস্তা? সবগুলোই মানুষ, সবগুলোরই খুঁত আছে, সমস্যা আছে। এবার আপনি দেখেন দুইটা দলের মধ্যে কম্পারেটিভ অ্যানালাইসিস করেন, যেটা করার মতো ক্যাপাসিটি অ্যাটলিস্ট আলমগীর স্যারের মতো লোকের আছে। কম্পারেটিভ অ্যানালাইসিস করেন যে বেশি খারাপ কোনটাতে। আপনি তো বললেন যে জামাতের 2 জনের নামে ঋণ খেলাপি আছে, ফাইন, ওই 2 জনকে বাদ দিয়ে দেবে ইলেকশন কমিশন, ওইটাই তো নিয়ম। বিএনপি কি করছে? বিএনপির কতজন আছে আপনি সেটা হিসাব করেন। টোটাল অ্যাকুমুলেটেড ঋণ খেলাপি কতজন আছে সেটা হিসাব করেন, এবং অ্যাকুমুলেটেড ঋণ খেলাপির পরিমাণটা কত সেটা হিসাব করেন। দ্বিতীয়ত আসেন বিএনপির নেতাদের, এই যে জান্নাতের টিকিট বিক্রি, তো বিএনপির নেতাদের অনেক ভিডিও আমি দেখছি, সেম জিনিস। এখন একটা খারাপ কাজ ওই জামাতের ওরা করলে খারাপ, বিএনপির ওরা করলে ওরা তো ধর্মর রাজনীতি করে না, সুতরাং ওরা বললে জায়েজ। এই যে আইডিওলজি, এটা তো মানে একটা বাজে চিন্তা আইডিওলজি আমি বলবো এইটা। আরেকটা হলো আপনার, আমি তো বলতেছি জামাতের যাদের যারা খারাপ তাদেরও নমিনেশন বাতিল হবে এই পয়েন্ট থাকলে, কিন্তু জামাতের লোকরা কি গিয়ে ওই ইসির সামনে আন্দোলন করতেছে যে বাইরের কারো যদি নাগরিকত্ব 2 দেশের থাকে তাদেরকেও নির্বাচনে দিতে হবে, যাদের ঋণ খেলাপি তাদেরকেও নির্বাচনে বৈধতা দিতে হবে? এগুলা কি জামাতের লোকগুলা গিয়ে করতেছে? না বিএনপি করতেছে, বিএনপির ছাত্রদল করতেছে? এবং আমি তো আপনাদেরকে প্রথমেই বললাম যে বিএনপির জাস্ট আমলনামা দেখেন, গত 1 বছরের আমলনামা দেখেন, জুলাইয়ের পরে তাদের স্ট্যান্স দেখেন। বিএনপির টপ লিডাররা বলে যে আমরা হ্যাঁ পক্ষে আছি, নিচের লিডাররা কিন্তু নায়ের পক্ষে গলা ফাটাই ফেলতেছে, উপরের লিডাররাও আবার এক এক সময় নায়ের পক্ষে কিন্তু কথা বলে। আবার তারাই বলে যে আমরা জুলাই এই সনদ বাস্তবায়ন কোনটা কোনটা হবে সেগুলো আমরা আগে ইয়েতে যাই, সংসদে গিয়ে তারপর ডিসিশন নিব। তার মানে তারা কতটা অ্যাডামেন্ট যে আমি আগে যাব, ওইখানে যাওয়ার পরে ডিসিশন নেব। ওয়াই এই জুলাইতে, কেন জুলাইতে হয়েছে এটা কি বিএনপির নেতারা বুঝে না, জানে না? সো আমার কথা হচ্ছে আপনারা শুধু আমলনামা এবং কাজগুলা দেখেন। আপনার কয়টা চাঁদাবাজির এই ঘটনা আছে এই জামাতের কর্মীদের বা জামাতের নেতাদের এগেইনস্টে এই গত 1.5 বছরে? চাঁদা নেই না তো, ওরা হাদিয়া নেয়, চাঁদা নেয় না। বিএনপির কয়টা আছে? এরা তো হাদিয়া নেয়, ওয়াজে গিয়া রাজনীতি আপনারা এই পাথর চাপা দিয়ে মানুষ মাইরা ফেলা, হ্যাঁ বিএনপির ওরা চাঁদা না দিলে তো মাইরা ফেলে, এটা তো দেখছেন। তেজগাঁ কলেজে যে স্টুডেন্টকে মেরে ফেললো, ওইটা কয়টা করছে? এইরকম ঘটনা জামাতের কয়টা আছে ঘটনা বলেন?
আপনি 27-26 হাজার কোটি 27 হাজার কোটি টাকা যারা ঋণ খেলাপি, যারা বিদেশে যাদের ভানুয়াতু, তারপর এই সিঙ্গাপুর বা অন্যান্য দেশের যাদের পাসপোর্ট আছে, তারা গিয়ে নমিনেশনে দাঁড়াইতেছে। এরা কি একটু আওয়ামী লীগের আমলে ছিল, মানে কষ্টে ছিল? আওয়ামী লীগের সাথে এরা আতাত করে চলে নাই? চলছে আতাত করে। এখন আপনাদের আমার দুঃখটা কোন জায়গায় দেখেন, আপনি অলরেডি কনভিক্টেড, অলরেডি প্রুভেন গিলটি, কারো পক্ষে আপনি দাঁড়াইতে পারেন, রাজি আছেন, বাট যে প্রুভেন গিলটি না তাকে আপনি বলতেছেন সে তো ক্ষমতা পায় নাই, সুতরাং সে তো ক্ষমতা পাইলে এটা করবে। আপনি তার মানে কনভিক্ট হওয়ার আগে আপনি রায় দিয়ে দিচ্ছেন যে সে গেলে কি করবে। এই যে গেলে কি করবে এই রায়টা দিয়ে দেয়া, এটা কিন্তু একটা চরম ফেসিস্ট মেন্টালিটির মানুষই করতে পারে একমাত্র, প্রথমত কথা বুঝছেন। এটা সাধারণ মানুষের পক্ষে এটা করা সম্ভব না। আপনি কেন একটা মানুষকে আগে থেকে রায় দিয়ে দিবেন? তার মানে আপনি প্রি জাজমেন্ট করতেছেন। এটা তো বাজে জিনিস, এটা তো বাজে কাজ। আপনি এখন কেন প্রি জাজমেন্ট করবেন? কিসের বেসিসে করবেন? কিসের বেসিসে করবেন? এই জামাতের বেশ কয়েকটা মন্ত্রী এমপি তো ছিল আগের আমলে। কয়টা মন্ত্রী এমপির নামে দুর্নীতির আপনি খবর পাইছেন? জামাতের গুলা স্পেশালি, আওয়ামী লীগের বিএনপির গুলার তো ভর্তি। তো আপনার এই যে আইডিওলজি এবং এই যে গত 1.5 বছরে আমরা যা দেখে আসছি বিএনপির কার্যকলাপ, বিশেষ করে এই, এবং দেখেন সাকসু নির্বাচন হইতে দিবে না কেন বাবা? এইটা একটা ইউনিভার্সিটির ইন্টারনাল নির্বাচন, তো তোমরা সাকসু নির্বাচন করতে দিবে না কেন? এবং তারা প্রেসারাইজ করতেছে ইসিকে গিয়ে। কি এগুলার যে বেসিস কি? আপনার এই কাজগুলা যে বিএনপি করতেছে, এগুলা কি আপনার মনে হয় যে, আমি অশিক্ষিত সব মানুষের কথা বাদ দিলাম, বাংলাদেশ যারা মোটামুটি বুঝে, তাদের কাছে কি কি মেসেজটা যাচ্ছে বলেন? এখন আপনি যদি বলেন হ্যাঁ বাংলার মানুষ সব অশিক্ষিত, সুতরাং অশিক্ষিত মানুষের জায়গায় তো যে কোনো ইনফরমেশন আমি দিয়ে দিতে পারি এবং মানুষ তো বুঝবে না, যা খুশি তাই করি, পেশি শক্তি দিয়ে নির্বাচন করে আসবো, ফাইন, দ্যাটস ওয়ান ওয়ে টু ডু ইট, আই এগ্রি, দ্যাটস ওয়ান ওয়ে। কিন্তু কথাটা হচ্ছে কি, 5ই আগস্টের গল্পগুলা কিন্তু এখনো ভেরি রিসেন্ট বাংলার মানুষের কাছে। হ্যাঁ, তো আমি এখনো প্রচন্ডভাবে বিশ্বাস করি যে বাংলার মানুষ যদি এই নির্বাচন 13ই বা 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হওয়ার কথা আছে, সেটাতে একতরফাভাবে কোনো দলকে কেন্দ্র দখল করে ওই শেখ হাসিনা মতো ভোট দিতে দিবে না, এটা আমি প্রচন্ডভাবে বিশ্বাস করি এখনো। এখন আমার বিশ্বাস ভুল হইতে পারে, বাট বিএনপি যে কাজগুলো করে আসতেছে ফর দ্যাট লং টাইম, ফর দ্য লাস্ট 1.5 ইয়ার, যেই সময়টাতে তাদের আসলে কনস্ট্রাকটিভ অনেক কাজ করার ছিল, বাংলাদেশে অনেক কাজ করার ছিল, তারা কি আসলে সেই কাজগুলো করছে? আপনি প্রত্যেকটা খারাপ কাজের সাথে বিএনপির নেতার নাম খুঁজে পাবেন। পেট্রোল পাম্পে টাকা না দিয়ে মানুষ চাপা দিয়ে চলে যায়, ওই পেট্রোল পাম্পের কর্মী মারা যায়, সেটার সাথেও বিএনপির নাম পাবেন। তো আমার কথা হচ্ছে, এইরকম নিউজ কয়টা আপনি জামাতের নেতাদের নামে পাইছেন? এবং এই যে জাকসু, তারপর এই জগন্নাথ, ডাকসু, এই যে ইউনিভার্সিটি গুলাতে শিবির যে আসছে, শিবির আসার পরে কয়টা এরকম হয়েছে আবরার ফাহাদের মতো ঘটনা, বা তেজগাঁ কলেজে ওইটাতে তো কিছুই ঘটে নাই, একটা ছেলেকে কিন্তু মেরে ফেলছে। এই ঘটনাটা কি বাংলাদেশের এতগুলো ইউনিভার্সিটিতে যে এখন শিবির পাওয়ারে আছে, ছাত্র ছাত্র ইয়াটা যে কন্ট্রোল করতেছে, আপনি কি এই ধরনের ক্লেম পাইছেন, শুনছেন? হ্যাঁ, একদম এটাকে অক্সফোর্ড বানায় ফেলে নাই, যেটা পারবেও না কোনোদিন। এখন ওই এক্সপেকটেশন আমারও নাই, বাট আপনি দেখেন যে খারাপ কয়টা নিউজের সাথে শিবিরের এই ইয়েটা আছে, নাম জড়িত আছে। হ্যাঁ, আচ্ছা, এবার আপনি কম্পেয়ারটা কিসের সাথে করবেন? ভালোর কম্পেয়ার কিসের সাথে করবেন আপনি? আমাদের যে এখন দেখেন, আপনি যখন ভালো বলতেছেন, দেখেন না ভালো 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 যে আপনি কম্পারিজন করতেছেন, খারাপ কিছু না হয়েই তো ভালো বাংলাদেশে। খারাপ কয়টা হয়েছে সেটা বলেন। আমি তো বিএনপির খারাপগুলো বললাম আপনাকে, আমি 100টা বলতে পারবো, সারা রাত বলতে পারবো। আপনি শিবিরকে সকল রকমের প্রোটেকশন দিয়ে জিতাইছেন। শিবির নির্বাচনে কোন আইনে, কোন নির্বাচন বিধিতে পড়ে যে নির্বাচনের আগের দিন প্রার্থী হলে গিয়ে আপনার ইয়া করবে, হলে গিয়ে এই শিবির, আপনি এই নির্বাচনগুলো দেখছেন কিনা আমি জানি না।
এগুলো কি আচরণবিধিতে আপনি পড়ে ফলো যে করছেন এই আপনি ধরেন নির্বাচনগুলো পানির একটাও? পানির ফিল্টার দিবেন ইলেকশনের আগের দিন দিয়ে ইয়া ও দিবেন, এই যে বলে আচ্ছা, দিবেন, ও হ্যাঁ, পানির ফিল্টার একদম এগুলো কি বিএনপির নেত্রীর মতো কথা আচরণবিধিতে বলছে, পড়ে না? কিন্তু আমি খুবই হ্যাপি হয়েছি। আলমগীর স্যারের কথাটা একদম আচরণবিধিতে পড়ে, বিএনপির নেত্রীর মতো হয়েছে, আচরণবিধিতে পড়ে না। আমি যে কিনা বলছে আমি যে আবার সেই কথাই শিবির আসি। তো আজে বাজে শিবির তো কাজ করে। বলতে কি আজে বাজে কাজ? শিবির হলে গিয়ে গিয়ে আমি আজে পানির বাজে কথা ফিল্টার বলি না। দেয়, আপনি বলেন ভালো ভালো কথা ভালো বলেন। কথা না, বলে আমি বলছি তাদেরকে। যে ইলেকশন আহ, যদি বলেন আপনি, ইলেকশন যদি বলেন, ইলেকশন যাদের বলে বই যে নাই বই ইলেকশন কিনে আপনি দেয়, করে, সি সি সি। আরে বাবা তো আমি এটা বলছি, আপনি কথা আচ্ছা বানা মানে ইরফান ম্যানিপুলেট স্যার, করছেন আপনি। মানে এখানে শাহরিয়ার ভাই একটা লজিক দিচ্ছিল যে ধরেন মানে এটা কি জামাতের ইলেকশন ইয়াতে ক্যান্ডিডেটে পড়ে? যদি কয়েক বছর পর আওয়ামী লীগ রিলায়েন্সের 5,000 কোটি টাকা নিয়ে ঢাকা ইউনিভার্সিটি ইনভেস্ট কইরা পোলাপানের ভোট কিনে নির্বাচন বিধির বাইরে যে আপনি কি ওইটাকে সাপোর্ট করবেন নাকি? মানে জামাত তো একটা পথ দেখায় দিল এখন, হ্যাঁ, এই রাস্তাটা কি আপনার কাছে ভালো মনে হচ্ছে? আচ্ছা এখন না হয় পানির আচ্ছা, ফিল্টার, একটু আপনি আগে দেখেন রিলায়েন্স আসবে না। যারা আচ্ছা আপনি বলেন তো এই স্টুডেন্ট ইয়েতে কাউন্সিলে কাদের আসার কথা? এই ডাকসু জাকসুতে কোন ছেলেদের আসার কথা বলেন তো? আপনি মুগ্ধায় থাকেন কথার কথা, ওই বছরে একদিন ক্লাসে যান, আরেকটা 5 কথা দিন বলি, ক্লাসে যান, আরেকটা কথা আপনি বলি, গিয়ে আরেকটা ভোট কথা বলি। চাইলেন, আপনাকে ভোট আপনি দিবে? আপনি আপনি আপনার ডাকসুর কিসের ডাকসুর বেসিসে ক্লিয়ার করেছেন? স্টুডেন্টদের কাছে যাওয়ার কথা বলেন তো? আচ্ছা, আপনি কিসের বেসিসে ডাকসুর স্টুডেন্টরা ক্লিয়ার আপনাকে করেছেন? সিলেক্ট ডাকসুর করবে ভিপি, কিনা? দাঁড়ান, ওয়েট ভিপি। ওয়েট ওয়েট ওয়েট। কিসের বেসিসে স্যার একজন স্টুডেন্টরা আপনাকে সিলেক্ট করবে? আপনি বলেন তো কিসের বেসিসে করার কথা স্টুডেন্টরা? এটার ব্যাকগ্রাউন্ডটা কি আসলে? ফিলোসফিটা কি? ফিলোসফিটা হলো যে স্টুডেন্টগুলা স্টুডেন্টদের দাবি দেওয়া বা স্টুডেন্টদের প্রবলেম নিয়ে কাজ করে, তারাই তো যাবে স্টুডেন্টের কাছে, নাকি না? স্টুডেন্টদের অবশ্যই। এখন প্রবলেম আপনি নিয়ে যদি ওরা বলেন ওরা যে যখন ফিল্টার দিছে, এই ফিল্টারটা কাজ করবে ফিল্টার কেন? দেয়া নির্বাচন বিধির কেন হয়ে গেল না? কোথাও নাই, ফিল্টার দেয়া নির্বাচন বিধিতে নাই। হ্যাঁ, তাইলে তারা আপনি কেন আপনি ফিল্টার দিল? ফিল্টার দিয়ে তার মানে তারা ভোট নিছে। বিষয়টা হয়েছে কি জানেন? এই যুক্তিটা তাসনিম, কি খোরা যুক্তি হয়ে গেল না? বিষয়টা কেমন হয়েছে জানেন? স্যার লেগুনা ভাড়া করে নাকি স্যার চাঙ্কারপুল নিয়ে গেছে অনেকে, এটা এগুলো বললেন না, তাহলে ইরফান খেপে যাবে। এগুলো বললেন না, এটা- ইরফান খেপে যাবে এখন। মানে শুধু ফিল্টার না স্যার, আরো খরচ হয়েছে, এটা বললাম আমি আমি। আপনাকে না না, খরচ। আচ্ছা, আপনার আওয়ামী লীগের আমলে তো খরচ হইতো না। আওয়ামী লীগের আমলে আমার আমার ফ্রেন্ডরা যখন হলে থাকতো, তারা কিন্তু কোনো খরচ করতো না। আওয়ামী লীগ খরচ ওইভাবে করতে হইতো না। কেন? কারণ গেস্ট রুম ছিল। যদি আজকে তুমি মিটিং এ না যাও, মিছিলে না যাও, কালকে তোমাকে লাথি মেরে বের করে দিবে হল থেকে। ওই সময় তো টাকা খরচ হইতো না, কিন্তু ওইটা কি আপনি বলবেন যে দ্যাট ওয়াজ এ গুড কালচার? তাসনিম, বিষয়টা আমি একটু ইয়ে করি। তাসনিম না, আমি একটু প্রশ্নটা রাখছি দুইজনের কাছেই, বলেন দেখি, ওয়াজ দ্যাট এ গুড কালচার? কালমগীর স্যার থেকে শুনে আসি স্যার, কালমগীর স্যার থেকে শুনে আসি স্যার, বলেন। আ- আ- আমি দেখেন, আমি একটু বলি, বাংলাদেশের দেখেন আপনার কে কোন কাজ করার কথা এইটাই ক্লিয়ার না। আপনি দেখবেন এমপিরা গিয়ে প্রতিশ্রুতি দিচ্ছে আমি আপনার বাসায় রাস্তা করে দিব, অথচ তার সে ক্ষমতা নাই। সে হলো লেজিসলেটর। হ্যাঁ, উনি সংসদের আইন প্রণেতা। এমপি হলো আইন প্রণেতা। আপনার লোকাল গভর্নমেন্টের কাজ করবে, সেখানে লোকাল গভর্নমেন্ট আছে, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, কোথায় জেলা চলে পরিষদ। যান? ঠিক আছে? তো কে কার কি এখতিয়ার, কে কোন কাজ করবে এটাই ক্লিয়ার না। এটা হলো সবচেয়ে বড় সমস্যা আমাদের। আমার কতটুকু বাউন্ডারি, আমার কি করার কথা, আমি এটা ক্লিয়ার কিনা। কথা বলছেন? আমি মানে পাবলিক ইয়া পাওয়ার জন্য, পপুলারিটি, সস্তা পপুলারিটি পাওয়ার জন্য আমার যদি এখতিয়ারের পরে না, আমি সেটাও গিয়ে করছি। হ্যাঁ, এবং জনগণও চায় যে এই এমপি নির্বাচিত হইলে আমার এলাকায় কাজ করবে, এই এমপি নির্বাচিত হইলে আমার এলাকায় রাস্তাঘাট হবে। আরে ভাই, এটা তো এমপির কাজ না। এলাকায় স্যার বরাদ্দ দেওয়া। ডাকসু নিয়ে বলেন স্যার, ইরফান স্যার মনে হয় ওয়েট করতেছে। হ্যাঁ, তো আপনি দেখেন এই যে একই অবস্থা এখানে ডাকসুতে। আরে ভাই, এটা তোর কাজ না। প্রশাসন কাজ করবে, হল কর্তৃপক্ষ কাজ করবে, এদেরকে জবাবদিহি করা তোর কাজ। একটা সংসদ আছে, আপনার সিনেটটা কিন্তু সংসদ, ঢাকা ইউনিভার্সিটির সংসদ। সেখানে ছাত্র প্রতিনিধিদের একটা পার্টিসিপেশন ছিল না, ওখানে হয়েছে এখন। হ্যাঁ, এটা কিন্তু একটা সংসদ। এই যে আপনার শিক্ষক প্রতিনিধি থাকে, ছাত্র প্রতিনিধি থাকে, প্রতিষ্ঠানের প্রতিনিধি থাকে, সবাই মিলে একটা সংসদ, সিনেট ভবন যেটা, যেখানে বসে, ওইখানে তারা পার্টিসিপেট করবে, ছাত্রদের ভয়েস রেজ করবে, এটা তাদের কাজ। অন্যদিকে জবাবদিহি করবে, ছাত্রদের পক্ষে কথা বলবে। বাদ দিয়ে গিয়ে কি এখন তারা ওই যে পুলিশিং শুরু করেছে। হ্যাঁ, আমি সমালোচনা করছি না, ভালো যদি এটা কি করলেন? সমালোচনা করতেছেন না কি করতেছেন আসলে? এটা একটু ক্লিয়ার করেন। আমি বলছি আপনি এইসব টার্ম গুলা যে ইউজ করেন, মানুষ হাসবে এগুলা। সিরিয়াসলি কি মানে সমালোচনা করতেছেন সুমাইয়া, আবার বলতেছেন সরি আমি সমালোচনা করতেছি না, কিন্তু প্রশংসা করতেছেন। আপনার দেশের এমপি যেমন টিয়ার নিয়ে কাজ করে, তেমনি এবং আপনার আমি খুব ডাকসুর অবাক লাগে, এই যে আপনি যখন বলেন ফুটপাতের যখন মানুষের পিটায়। তো সেম, তো এগুলো আসলে সেম কালচার,
সেম কালচার। কিন্তু কিন্তু আলমগীর স্যার আপনার কাছে মনে হয় না এটা একটা হেলদি কালচার হইতে পারে? মানে কোন দল কত খরচ করতেছে স্টুডেন্টদের পিছনে, নেক্সট বার হয়তো বা বিএনপি সারা বেশি খরচ করবে, এটা তাহলে আপনি আলটিমেটলি ডাকসুরিয়া চেঞ্জ করেন, উইনার। আপনি ডাকসুরিয়ার সংবিধান চেঞ্জ করেন, যে দাঁড়ান, ওয়েট যারা তাসনিম, করবে, আপনার লন্ডন পাস করবে। আলোচনার সাইড, আপনার প্রশ্নের কারণে আলোচনাটা আরেকটু ওই সাইডে চলে যাচ্ছে, ডিফারেন্ট সাইডে। দেখেন, প্রথম কথা হচ্ছে যারা ছাত্রদের অধিকার আদায়ের কাজ করবে, যারা ছাত্রদের দুঃখ দুর্দশা লাঘব করবে, তাদেরকেই কিন্তু এই ইয়েতে আপনি জিতাই নিয়ে আসার কথা, স্টুডেন্টদের, তাই তো? এখন আপনি আপনি তো ইমপ্যাক্ট নিয়ে কাজ করতে হবে। আপনি জোহরান মামদানি যখন মেয়র ইলেকশনে এত পপুলার কেন হয়েছে, জোহরান মামদানিকে কিন্তু বহু আগে থেকে ট্যাক্সি ক্যাব চালকরা চিনে। সে তো এই ট্যাক্সি ক্যাব চালকদের জন্য ফাইট করছে একটা লং টাইম। এখন আপনি যদি বলেন যে যারা হলে বিশুদ্ধ পানি পায় না, ওয়েট, ছাত্রলীগ হিসাবে চিনি আমি তাদেরকে, সাদিক কথাই কায়েম বলতে করার দেন। জন্য ছাত্রলীগ হিসাবে চিনি। আচ্ছা দেখেন, তারপরে আমি এই একজন একজন করে বলেন, ইরফান স্যার বলেন, আপনি বলেন। যখন আপনি স্টুডেন্টদের একটা ইস্যু আপনি চোখে পড়তেছে, আর ইউ টেকিং এনি স্টেপ? হ্যাঁ, আপনি ফান্ড রেজ করতে পারেন, বিভিন্নভাবে ফান্ড রেজ করতে পারেন। আপনি আপনার পাবলিক, আপনার পলিটিক্যাল পার্টি থেকে ফান্ড রেজ করতে পারেন, আপনি আপনার অ্যালামনাই থেকে ফান্ড রেজ করতে পারেন। ফান্ড রেজ করে আপনি সেই সমস্যার সমাধানের চেষ্টা করতেছেন কিনা। আমি একসময় দেখছি যে তারা এই যে গণরুমে যেভাবে থাকে, সেখানে কিন্তু অনেকগুলো বেড দিছে, হ্যাঁ, তারপর তারা ওই যে পানির ফিল্টার দিছে। আমি বুঝি না, এই ভালো কাজ যদি কেউ করে থাকে, আপনার গা জ্বলতেছে কেন? গা জ্বলে কেন? কারণ আপনারা চান হচ্ছে কি, ওই যে কলোনিয়াল যে সিস্টেম, কলোনিয়াল সিস্টেমে ইউ ওয়ান্ট টু কিপ দ্যাট কন্ট্রোল ওভার দ্য স্টুডেন্টস। আপনি যদি থিওরিটিক্যালি বলেন, আপনি কি আজকে জানেন, চান যে এই শিবিরের যেই কয়জন পাশ করছে তারা গিয়ে সিনেট ভবনে গিয়ে আলাপ করলে কালকের মধ্যে পানির ফিল্টার হয়ে যাবে, পরশু দিনের মধ্যে আবাসন সংকট দূর হয়ে যাবে? বিষয়টা কি এরকম? এরকম না। সো তারা এইটা নিয়ে অলরেডি কাজ করে আসতেছে, এবং এই কাজ করাটাই ন্যাচারাল। আমি বুঝতেছি না কাজ করাটাকে কেন আপনি নেগেটিভলি কনোটেট করতেছেন, কাজ করাটাকে কেন খারাপের সাথে কোরিলেট করতেছেন। হলের পোলাপানের ফকিনি মনে করেন আপনারা। আপনারা তো ওই যে বললাম না, আপনারা ওই অগমত হাইব্রিড, এই কিনা বড় ব্রিড, ভালো ব্লাডের ব্রিড। তো আমরা হলের পোলাপানের ফকিনি মনে করেন যে হলে পানির ফিল্টার দেওয়া আর ব্যাট দেওয়া হলো হলের সমস্যা সমাধান। আমাদেরকে যারা আমরা হলে ছিলাম আমাদের ফকিনি মনে করেন আপনারা। স্যার ফকির নিত স্যার, আমি তো কিছুদিন আগে হ্যাঁ, ফকিনি তো একটা ফরেনার তাই এসে দেখো, আমাদের ফকিনি তো। 500 টাকা থাকার জায়গা নাই, ঘুমানোর জায়গা নাই, ব্যাড নাই, এখন ওরা ব্যাট দিয়েছে। স্যার শহীদুল্লাহ হলের সামনে স্টুডেন্টকে জাকাত দিচ্ছে, সবাই লাইন ধরে জাকাত দিচ্ছিল 500 টাকা করে। আপনি ভিডিও দেখেন নাই? ফকির নিত স্যার, এটা অস্বীকার করার কিছু নেই। আমরা বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি আমরা অনেক গরিব, এটা স্যার স্বীকার করতে হবে। আর ঢাকা ইউনিভার্সিটি তাই তো পানির ফিল্টার পায় ভর্তিছি, এই জন্য পানির ফিল্টার পায় ভর্তিছি, ব্যাট পায় ভর্তিছি। আচ্ছা, আপনি দেখতে হবে প্রো স্টুডেন্ট কারা, প্রো স্টুডেন্ট কারা। আচ্ছা, ছাত্রদলকে আপনি বলেন তো, ছাত্রদলের কারণটা বলেন তো, ছাত্রদল কোন কারণে এই ডাকসু নির্বাচনে জয়ী হওয়া উচিত ছিল? না না না, আমাকে জাস্ট বলেন যে কি আজব কথা বলতেছেন। আপনি বলতেছেন পানির ফিল্টারের জন্য স্টুডেন্টরা তাকে ভোট দিছে, তাইলে তো আপনাকে কারণ বলতে হবে যে ছাত্রদলকে কেন ভোট দেয় নাই। ছাত্রদল পানির ফিল্টার দেয় নাই দেখে ভোট দেয় নাই, বা ছাত্রদলকে ভোট দেওয়ার দুইটা কারণ আমাকে বলেন জাস্ট। আজকে আমি আর এই ব্যাপারে আপনার সাথে আর আলোচনা করবো না। ইরফান স্যার, আপনার সাথে আমি এখানে একমত। তবে স্যার এটাও ঠিক, না না, আমি শুধু আলমগীর স্যারকে একটা প্রশ্ন করি, তাসনিম। নো, আমি এই প্রশ্নের উত্তরটা চাই আলমগীর স্যারের কাছে। দুইটা রিজন বলেন, এই যেই দুইটা রিজনে ছাত্রদল আসলে ভোট পাওয়া উচিত ছিল বা জিতা উচিত ছিল। আমি ট্রেজিক চয়েস, আমি প্রথমে শুরুতেই আসি, আমি বললাম ট্রেজিক চয়েস। মনদের ভালো হিসেবে যেহেতু এখানে অপশন নাই, ছাত্রদল বদমাইশ, এই জন্য ওদেরকে ওরা সেফ মনে করেছে শিবিরের কাছে নিজেকে, এই জন্য শিবিরকে ভোট দিয়েছে। ওকে, এখন স্টুডেন্টরা সেফ মনে করছে, তার মানে সেফটি বিক্রি করে, সেফটিকে বিক্রি করে শিবির ভোট পাইছে। বিষয়টা তো এইরকম দাঁড়াইলো, তাই না? আপনি বলছেন যে গণহারে সব জায়গায় পাস করতেছে, আপনার প্রশাসন তাদের আচার-আচরণ সব মিলিয়ে দেখতে হবে এগুলো। আচার-আচরণ, হ্যাঁ, তার মানে তো ভালো ব্যবহার বিক্রি করে তারা ভোট পাইছে। তাইলে তো ওইভাবেই আসলো যে ব্যাট বিক্রি করা, পানির ফিল্টার বিক্রি করা, পানির ফিল্টার, দেখেন না, ব্যাড, পানির ফিল্টার, ভালো ব্যবহার, এগুলা বিক্রি করতেছে ওরা। তাইলে তো দিন শেষে বিক্রি, সবাই তো কিছু না কিছু বিক্রি করবেই। তো ভালো ব্যবহার যদি বিক্রি করে তারা ভোট পায়, ওইটাকে খারাপ চোখে কেন দেখতেছেন সেটা আমি বুঝতেছি না। না, ভালো ব্যবহার বিক্রি করলে খারাপ তো আমি বলছি না। সমালোচনা করে বলতেছেন যে দেখেন, এটা কিন্তু সমালোচনা করতেছেন। সবাই বসি বহুত ফায়দা হবে, স্টাইল বাদ দিতে হবে আর কি। তবে স্যার মানে নির্বাচনে প্রায় 1 বছর হইলো না, এর মধ্যেই মোসাদ্দেকরে মানে হিউমিলিয়েট করা কনসার্টের মাঝখানে, তার স্লোগানে গোলামি নাকি আজাদি, গোলামি গোলামি বলা, মোসাদ্দেককে ইউরেনিয়াম বলে তাকে হচ্ছে অপদস্থ করা।
এরপর আমরা এটাও দেখছি যে ডাকসুর দুইজন ছাত্র শিবিরের দুইটা নেতা সর্বমিত্র চাকমা এবং সাদিক কায়েম, তারা হচ্ছে সিলেট 2 আসনে যে শিশির মনিরের ক্যাম্পেইনে সরাসরি স্টেজে উঠে তার পক্ষে হচ্ছে লেজুর ভিত্তিক রাজনীতি করতেছে। তো ইনভেস্ট করছে না, এই যে আপনি তাসনিম, এখন দল তাদের পক্ষে তাদের পিছনে ইনভেস্ট করেছে। হ্যাঁ, ওই শিশির মনির ওদের পিছনে ইনভেস্ট করছে। পানির ফিল্টার কাকা কোথেকে আসছে? সাদেক কায়েম দিছে? ফরহাদ দিছে? না, শিশির মনির দিয়েছে। তো আপনি এখন শিশির মনিরের টাকা দিয়ে পানির ফিল্টার দিলেন সে, তো আপনি এখন এটা ইয়া করবেন না, রিটার্ন দিবেন না? তো এখন আপনি ডাকসুর বিপি হয়েছেন, এখন আপনি ডাকসুর পোলাপান নিয়ে গিয়ে ওখানে নির্বাচন করবেন। মানে স্টুডেন্টসরাও তো স্যার খুব একটা মনে হচ্ছে না হ্যাপি, কারণ তারা যেভাবে কনসার্টে অপদস্থ করলো মোসাদ্দেককে, একজনই ছিল ডাকসুর প্রতিনিধি সেখানে। পানির ফিল্টার কি আপনি এখানে যে ওরা কোত্থেকে তাড়াতাড়ি পেয়েছে? কিভাবে স্টুডেন্টসরা তাদের ইনভেস্টমেন্ট রিটার্ন, দ্যাটস ইট। এখন ওরা গিয়ে ওখানে নির্বাচন করবে, এটা তো নিয়ম, তাই না? তবে স্যার এটা আচ্ছা, ছাত্রদলের ছেলেপেলেরা যে এমন কোনো মানে প্রোগ্রাম নাই যেখানে তারা যায় না, ওইটাও আপনাদের চোখে পড়ে না কেন? মানে আমি খুব অবাক লাগে যে একটা সাইড দেখতে চান কিন্তু আরেকটা সাইডে যে আরো খারাপ, সেগুলো কেন চোখে লাগে না? শিবিরের এন্টি পার্টি তো আমরা ছাত্রদল মনে করতেছি না। যেরকম আমি ভাবতাম যে ওমামা ফাতেমা হয়তো বা জিততে পারতো, ওকে আমার খুব ভালো লাগতো। মানে এমন না যে ছাত্রদলকেই হচ্ছে আমরা শামীম তো ছিল, শামীম তো ছিল, এটা ভালো ছিল না। আমাদের দেখেন, আমাদের আলোচনাটা কিন্তু আসছে জাতীয় রাজনীতি থেকে, তারপর স্টুডেন্ট রাজনীতি, তাই না? স্টুডেন্ট পলিটিক্সে আসছে। তো আমরা তো জাতীয় রাজনীতিতে আমাদেরকে আগে সাদেক কায়েম কোন কোন দিকে ভালো একটু বলেন তো ইরফান? একটার দলীয় ব্যাকআপ আছে, একটা দলীয় ব্যাকআপ নাই। এছাড়া মানে একজন হলো আপনার লেজর ভিত্তিক দলের, আর একজন হলো স্বতন্ত্র। এছাড়া আচ্ছা, আপনার কি মনে হয় যে 5ই আগস্টের পরে এই যে স্টুডেন্ট নির্বাচনগুলো যেগুলো হয়েছে, আপনার কি মনে হয় এখানে দুর্নীতি হয়েছে? না, মনে হয় না, আমি বলতেছি ফ্যাক্ট। আপনি বলেন দেখি। আপনি উত্তর দেন যে শামীম থেকে সাদিক কায়েম মানে লেজর ভিত্তি আর দলীয় ভাব বা শুনেন, সাদিক কায়েমের জুলাই গণ অভ্যুত্থানে সাদিক কায়েম ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ফিগার, যে কিনা এই আন্দোলনটা হ্যাঁ ছাত্রলীগ করতো। আমি বলি যে ছাত্রলীগের বেশ কয়েকটা ছেলেপেলে কিন্তু জুলাই আন্দোলনে ইস্তফা দিছে, আপনি দেখছেন? তারা ফেসবুকে প্রকাশ্যে ইস্তফা দিচ্ছে। আমি তো ওদেরকে স্যালুট দেই, আমি তো ওদেরকে বলি যে আই এম প্রাউড অফ দিস পিপল। হ্যাঁ করছে, আপনিও তো ছাত্রলীগ করতেন, কিন্তু আপনার কি মধ্যে রিয়েলাইজেশন কিছু আসছে না? যদিও আপনি এখন অনেক সময় বলতে চান না যে শেখ হাসিনা খুনি, আপনি বলেন যে এই যেমন দেখেন আজকে প্রোগ্রামের শুরুতেই কিন্তু আপনি বলছেন যে আপনার তো আওয়ামী লীগরে বানাই দিছেন, আওয়ামী লীগরে বিচার বানাই দিছেন খুনি, আমরা বানাই দিছি। আপনার দেখেন ন্যারেটিভটা কিরকম ভাবে আসে, এটা ভিতর থেকে আসে, এটা কিন্তু আমরা কেউ দেয় না, এটা ভিতর থেকে আসে, কথা বুঝছেন? সো আমি একটা জিনিস বলি, দেখেন, বাট আমিও আপনাকে স্যালুট দেই, আপনার মধ্যে কিছুটা হইলেও পরিবর্তন আসছে, থ্যাংক ইউ। এবং এই পরিবর্তনগুলা যাদের মধ্যে আসছে আমি তো তাদেরকে স্যালুট দেই রে ভাই। ছাত্রলীগ করলেই কি হয়েছে, আওয়ামী লীগ করলেই কি হয়েছে? আওয়ামী লীগের সবাই কি গণহত্যার সাথে জড়িত না? যারা জড়িত না তাদেরকে নিয়ে আমার কোনো সমস্যা নাই, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ কি দোষী? ইয়েস, অবশ্যই সেটার বিচার হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত। এখন আপনি যদি বলেন ওই আওয়ামী লীগের মধ্যে ছিল থাইকেও তো সে এই জুলাই অগাস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে যারা ছিল টপ লেভেলের প্রত্যেকের তো ফাঁসি মাথার উপরে ঘুরতেছিল। যদি শেখ হাসিনা কোনোভাবে টিকে যাইতো, এদের কি ফাঁসি হইতো না? হইতো। সেই ফাঁসি মাথায় নিয়েও কিন্তু সাদিক কায়েম কাজ করছে, ডেফিনেটলি হইতো। সাদিক কায়েম কিন্তু তার নাম চেঞ্জ করে বলছিল, নাম কিন্তু সালমান বলছিল সবার সাথে। এইবার শুনেন হ্যাঁ, আচ্ছা আপনি কি দেখেন, আমি বলি শুনেন, একটা কথা বলি, শুনেন। আপনার কি মনে হয় না শেখ হাসিনা থাকলে এগুলো খুঁজে বাইর করতো সবাইকে? এটা কি মাটির 100 হাত নিচে থাকলেও তো শেখ হাসিনা খুঁজে বাইর করছে সবাইকে। তখন কিন্তু আমাদের এনএসআই ডিজিএফআই এইভাবে কাজ করতো না, অনেক প্রমিনেন্টলি কাজ করতো। হাদি মারা যাওয়ার পরে তারা যেভাবে কাজ করছে সেভাবে কি কাজ করতো আগে? অনেক স্ট্রংলি কাজ করতো। কথা হচ্ছে দেখেন, এতগুলা ছেলে অ্যাটাক করলো, সাদিক কায়েমের কথা কেউ জানতো? হ্যাঁ শুনেন, হ্যাঁ তো এটা তো শুনেন। আচ্ছা, তাদের যে আপনি একটা জিনিস খেয়াল করছেন কিনা, জুলাইতে আপনি যদি পুরাটা, আচ্ছা আমি বলি, জুলাই থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত যদি আপনি স্টাডি করেন, আপনি দেখবেন তাদের প্রত্যেকটা একটা লেয়ার বাই লেয়ার বাই অনেকগুলা লেয়ারে কিন্তু কে কার পরে মানে টেক ওভার করবে এগুলা কিন্তু লিস্টেড ছিল তাদের।
এবং ভেরি ওয়েল প্ল্যান, অনেক সুন্দর গোছানোভাবে তারা কিন্তু এই বিপ্লবটা করছে। হ্যাঁ, সো আপনি যদি এখন বলেন যে ও তখন সামনে এসে কেন বুক পেতে দেয় নাই ওই যে ইয়ের মতো, রংপুরের ওই ছেলের মতো, হ্যাঁ, বা মুগ্ধের মতো কেন গুলি খেয়ে সাদিক কায়েম মরে যায় নাই, এটা তো ভাই ফেসবুকে পোস্ট করতে হয় নাই মানে স্যার, এটা ফেসবুকে যুক্তির পোস্ট কথা করতে হইলো হয় না। নাই। কিন্তু আমার কথা হচ্ছে একটু আলমগীর তো স্যার থেকে এই শুনি স্যার, একটু আলমগীর স্যার থেকে শুনি স্যার, শুনেন, বলেন। আপনি কি করেন ইরফান, আপনি নিজের কথাটা বানিয়ে অন্যের উপর চাপাই দেন। আপনারা যদি বলেন এইভাবে, এটা ঠিক না। এভাবে আপনি কারোর উপর কথা, কারোর উপর আলোচনা চাপাই দিয়েন না। এটা আসলে ইয়ার মধ্যে পড়ে না আর কি, নর্মের মধ্যে পড়ে না। আপনি যদি বলেন, আপনারা যদি বলেন, আরে ভাই আমি তো বলি নাই, আপনি জানেন কিভাবে আমি বলেছি। আমার আমার না ইয়াটা না, হলো আপনি যে এখানে একটা মানুষ সাদিক কায়েম, কনভিক্ট হওয়ার আগে কনভিক্ট করে দিতেছেন যে আরে ও তো আসলে আমি তো কনভিক্ট বলি হবে, নাই, স্যার, এটা আমি তো এটা তো আমার এটা প্রশ্ন, কিভাবে চাপাই স্যার বলেন। দিতেছেন? প্রশ্ন স্যার, ছিল। সাদিক কেমনে যে একটু বলেন, ওকে তো আমরা স্যার চিন্তার না আন্দোলন, ও তো সামনে আসে নাই, কখনো লাইভ ভিডিও করে নাই, আমি ফেসবুকে বলি, পোস্ট দেয় আমি নাই, আন্দোলনে ওদের কাকে চিনতাম, নামটাও বলে নাই, যারা সবাইকে যারা বলতো ওর নাম নাকি সালমান। শুনেন, যারা ডিবি অফিসে গিয়েছে, গ্রেপ্তার হয়েছে, মার খেয়েছে, আমি এদেরকে চিনতাম আগের দিন পর্যন্ত। পরে শুনলাম যে এরাও নাকি ছিল। তারপরে এই যে এখন আপনার ইয়া হলো মাহফুজ, আমি কোথাও দেখি নাই ওই সময়টায়। না, মাহফুজকে তো দেখছি আমরা, ও তো স্যার সবার ফ্রন্টেই ছিল। আচ্ছা, না ওই 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 7 জনের মধ্যে আপনি যে আচ্ছা, যারা এটা তো ছিল না। ওদের মধ্যে বলছি, সাদিক কায়েম, ফরহাদ, এদেরকে আমি দেখিনি ওই 7 জনের মধ্যে। হ্যাঁ, আমি হুম। ওইটা বলছি। আমার প্রশ্ন কিন্তু ওখানে ছিল না। আমার প্রশ্ন দেখেন ইরফানের কাছে ছিল যে শামীম আর সাদিক কায়েম দুজনের মধ্যে তুলনা করতে ব্যক্তিত্ব, ভালো ব্যবহার বা সব মিলাইয়া যে ফিট, আপনি দলীয় ব্যাকআপ ছাড়া ওইটার বাইরে গিয়া। হ্যাঁ, ইরফান কি বলল যে ইয়ার অবদান, এই 24-এর অবদান, ঠিক আছে? তার মানে আপনি কি অবদান 24-এর অবদান দেখে ডাকসুর ইয়া ইয়া নেতা নির্বাচিত করলেন? তো তাহলে তো আবার সেই হইল। আপনি এই অবশ্যই, অবদান দেখে দেখে অবশ্যই। করবেন, আবার না অন্যরা না তো না, আবার তাহলে হয়তো কি অবদান দেখে দেখে ভোট করবে দিবে। ভাই? মানুষ ভালো স্যার, কাজ দেখে, মানুষ যে একাত্তরের অবদান দেখে কি তাকে তো বলেন, আওয়ামী লীগকে ভোট দিত, আপনি কি ওইটা সাপোর্ট করতেন? আমি বলি শুনেন, কোনো এবার কথা শুনেন। একাত্তরের সময়, একাত্তরের সময় যারা মুক্তিযুদ্ধ করে দেশে ফেরত আসছে তাদেরকে আমরা মাথার তাজ বানাইছি না? বেশি দিন তাজ বানায় ওইটা তো তো অপমান না। সমস্যা কেউ কথা বলে নাই, বলছে। তো আপনি এখনো বলবেন, 71-এর সাথে এখন স্যার, মিলাইতেছেন শুনতেছি। কোথায় 24-এ? আপনি মানুষ যখন ভোট দিবে কাউকে, কিসের বেসিসে দিবে ভাই? তার তো রিসেন্ট পাস্ট, রিসেন্ট হিস্ট্রি, তার মাথার মধ্যে যেটা থাকবে সেটার বেসিসেই দিবে। আপনি কাকে ভোট দিবেন ভাই বলেন? এখন আপনি যদি বলেন এই যে তাসনিম জারা, তাসনিম, আপনাকেই বলি, তাসনিম জারা ঢাকা 9-এর আসনে আসছে। তাসনিম জারারে আপনি কয়দিন ধরে চিনেন? ঢাকা 9 আসনে বিএনপির যে কর্মী আছে, যে যে দাঁড়াইছে, সে 20 বছর ধরে ওই ওই আসনে মানে খুব কাজ করে আসতেছে, কাজ করতেছে বা মানে ভুগতেছে সে, তার ব্যাপারে আমি শুনছি যতটুকু। এখন আপনি তাসনিম জারারে কেন ভোট দিতে চান? যারা তাসনিম জারারে ভোট দিবে তাদের সবাইকে আপনি কি ট্যাগ দিবেন তাইলে? প্রথম প্রশ্ন। কারণ তাসনিম জারা তো এত বছর ধরে নাই, হঠাৎ করে আসছে, রিসেন্ট পাস্ট। কিন্তু রিসেন্ট পাস্ট হওয়ার পরেও একটা সিগনিফিক্যান্ট নাম্বার অফ পিপল তাসনিম জারারকে হয়তো পছন্দ করে। কেন পছন্দ করে? রিসেন্ট পাস্ট, তাদের মেমোরিতে যেই ইনফরমেশনটা আছে যে হ্যাঁ সিগনিফিক্যান্ট ভূমিকা আছে কিনা নাই, তার উপরে। আরেকটা জিনিস বলি, জুলকার নাইন সাহের একটা আল জাজিরা ইংলিশে সে 4 পার্ট সিরিজের একটা আম, ইয়ে ডকুমেন্টারি টাইপের পাবলিশ করছে, ওইটা একটু দেখেন। ওইখানে সাদিক কায়েমকে কি ফিগার বলা হয়েছে। এখন সাদিক কায়েম যদি হ্যাঁ আন্ডারগ্রাউন্ডে থাইকা কাজ করে, এবং আপনারা যে বলতেছেন যেই 6-7 জনকে ডিবি অফিসে ধরে নিয়ে গেছে, আপনার কি মনে হয় 6-7 জন দিয়ে এই বিপ্লবটা হয়ে গেছে? সারা 64 জেলায় তাদের টিম ছিল না এই যে না না, বৈষম্য বিরোধী আপনি ছাত্র আপনি আন্দোলনে? যখন আপনি বললেন, না না, কয়জনকে চিনেন? আপনি সাদিক কয়জনকে কায়েমের অবদান চিনবেন? ছিল আমি স্যার, কয়জনকে আপনি চিনি? যখন বলছেন যে তাই বলে তাদের শেখ ভূমিকা হাসিনা বাদ? আসলে সবার আগে কার ফাঁসি হইতো, তো আমি ওইটার এগেইনস্টে বললাম যে হয়তো বা নাও শেখ হইতে হাসিনা পারতো। আসলে যার আগে ফাঁসি হইতো, আমি বলি তার তার নাম হইলো নাহিদ, এক দফার জন্য, ঠিক আছে? নাহিদের আমি সাথে ওই সাথে কথাই নাহিদের বলছিলাম যে আশপাশের লোকজন। সাদিক কায়েম তো নিজেকে ফ্ল্যাশ করে নাই, নিজের পরিচয় তো দেয় না, ও তো তখন ছাত্রলীগ করতো, মানে আমি তো পাঁচ আগস্টের বললাম পরে যে তো ছাত্রলীগ হিসাবেই চিন্তা করে আমরা, তাই না? আমি এটাই বললাম যে হয়তো বা নাও হইতে পারতো এটা। আচ্ছা স্যার, আমরা নেক্সট নেক্সট টপিকে যাই স্যার। ইরফান স্যার, আপনি বলেন, এই আপনার স্যার, আপনার কি মনে হয় এই নির্বাচনে কে জিতবে? দেখেন, প্রথম কথা হচ্ছে নির্বাচনে আমি এখন যা দেখতেছি, এই যে আম, বাইরের আম, নাগরিকত্ব নিয়ে প্রচন্ড ইস্যু বিএনপির, এবং আমার খুব কষ্ট লাগে বিএনপির যেই নেতা নেত্রীরা 17 বছর এই দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে গেছে, হ্যাঁ, তাদেরকে কিন্তু নমিনেট করা হয় নাই অনেক ক্ষেত্রেই। হ্যাঁ, নমিনেট করা হয়েছে কাকে? টাকা খেয়ে। এখন যেই লোক, এবং খুব স্বাভাবিক, যেই লোকের 1700 কোটি টাকা চুরি মানে ঋণ খেলাপি আছে, সেই লোকের পক্ষেই সম্ভব 50 কোটি টাকা দলের ফান্ডে দেয়া। হ্যাঁ, কিন্তু আমি আমি আশা করছিলাম তারেক রহমান দেশে আসার পরে কিছুটা কালচারের পরিবর্তন হবে, কিন্তু আমি দেখলাম যে না,
ওই দিন শেষে যে 50 কোটি টাকা দিছে তাকেই নমিনেশন দিছে, এবং যেই 50 কোটি টাকা যারা দিছে আনফরচুনেটলি দে আর করাপ্টেড পিপল অলরেডি। আপনি ঋণ খেলাপি লোকজন অলরেডি, আপনি জানেন যে সে ঋণ খেলাপি, সে দেশের মানুষের টাকা মাইরে খাইতেছে। সে, আপনার কি মনে হয় সে যদি দেশে আইসে মানে ক্ষমতায় এসে এই টাকা পরিশোধও করতে হয়, এই 1700 কোটি টাকা পরিশোধ করার জন্য সে কত কোটি টাকা মানুষের কাছ থেকে চুরি করবে? আবার এগেন সিমিলার, আইদার ব্যাংক থেকে চুরি হবে, নাইলে মানুষের পকেট থেকে প্রকল্পের নামে চুরি হবে। তো এই লোকগুলাকে আমি আবার সংসদে দেখতে চাই না, এটা হলো প্রথম কথা, বুঝছেন? এবং যেই মানুষগুলা দেখেন 2-3টা দেশের তাদের সিটিজেনশিপ নিয়ে বসে আছে, ভানুয়াতু থেকে শুরু করে এমন কোনো দেশ নাই, সেই লোকগুলাকে আপনি নমিনেশন দিলেন। ওয়ারেজ আপনার যেই 17 বছর যেই নেতা কর্মীরা আসলে সাফার করছে তাদেরকে আপনি গুরুত্ব দিলেন না। এটা দিয়ে কি উঠে আসে? আপনি ওই লোকগুলাকে নমিনেট দিলেন যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টায় ব্যস্ত। এইটাতে আপনার আসলে দেশের প্রতি কমিটমেন্টটাকে কি আমরা বুঝতে পারি? সো আমার কথা হচ্ছে কি, দেখেন তারেক রহমান আসছিল, আমাদের একটা হোপ ছিল যে হি উইল টেক কেয়ার অফ সামথিং, যেটা আমরা বাস্তবে কাজে আমরা কিন্তু সেটা দেখিনি। চাঁদাবাজি কমে নাই, ওই ঝামেলা কমে নাই, ছাত্র দলের দৌরাত্ম আরো বাড়ছে, এবং 2 নাম্বারই কাজ করতেছে। ওরা গিয়ে ইসির সামনে গিয়ে কি সব বলে যে উনি ভিজিটে যাবে সিলেটে, সুতরাং ওই সময় নির্বাচন দিলে সেটা ইয়ে হবে। এইটার যুক্তিও আমি বুঝি না। ছাত্র দলের ছেলেপেলেরা কি আসলে অশিক্ষিত দিয়ে দল ভরে রাখছে? ছাত্রদল পুরাটাই অশিক্ষিত, বর্বর চাষাভুষা দিয়ে ছাত্রদল ভরছে। এবং এটা আমার কথা না, এটা খালেদা জিয়ার কথা। এখন এই এই দলের লোকজন এমপি হবে, এই যে দুর্নীতিবাজ লোকজন যারা দুই দেশের নাগরিকত্ব নিয়ে ইয়ে করতেছে, মনোনয়ন নিয়ে অলরেডি ইয়ে করার চেষ্টা করতেছে এবং টাকা দিয়ে মনোনয়নপত্র কিনতেছে, এবং ঋণ খেলাপি থেকে শুরু করে এহেন কোনো কাজ নাই, খারাপ কাজের লোকজন তারা নমিনেট করে বসে আছে দল। তো আমার কথা হচ্ছে এই লোকগুলাকে আমরা দেখতে চাই না আগামী বাংলাদেশে। এই এই মানুষগুলা আসলে আমি কখনোই ধরে নিতে পারবো না যে দেশটা ভালো হবে। যে 1700 কোটি টাকা ব্যাংক থেকে মেরে দিছে এবং আওয়ামী লীগের আমলে মারছে, তাকে আমি ধরেই নিতে পারি যে সে আওয়ামী লীগের সাথে আতাত করেই ওই সময় মারছে। তারা ওই আপোষ করেছিল, ওই যে এই হাসনাতের দেবিদ্যার 4 আসনে যে মুন্সি, সে একবার বলতেছিল না একটা ইয়েতে, আমি কিন্তু অনেকভাবে ম্যানেজ করে চলছি। তো 17 বছর তো এরা ম্যানেজ করে চলছে। তো যারা ম্যানেজ করেছিল তাদেরকে যখন আপনি এমপি নির্বাচনে দাঁড় করাই দেন দল থেকে, তখন আসলে দলের কমিটমেন্ট যে কত খারাপ অবস্থায় আছে, নেতাকর্মীদের যারা বাস্তব নেতাকর্মী বা প্রকৃত নেতাকর্মী তাদের প্রতি সেটা ফুটে ওঠে। মুসাব্বির যখন মারা যায়, তখন যখন দলের সিনিয়র নেতা বলে যে এগুলো একটা রেগুলার ক্যাজুয়ালিটি, এগুলা কিচ্ছু না, বিচ্ছিন্ন ঘটনা, এইটা তখন আসলে বোঝা যায় যে কমিটমেন্টটা কোথায়। ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, এবং এই লোকগুলো যখন ক্ষমতায় যাবে তাদের দিয়ে দেশের উন্নতি হবে এটা আমি অন্তত বিশ্বাস করি না। এবং বিশ্বাস করার কোনো কারণ যদি আমাকে আপনারা দেখাইতে পারেন, আমি খুব প্রীত হব। আমি সিরিয়াসলি চাই তারেক রহমানের উপর একটু ভরসা করতে, যেহেতু তার গায়ে একটু রক্ত আছে, জিয়া পরিবারের রক্ত আছে, কিন্তু এই রক্তের কোনো নমুনা সে আসলে দেখাইতেছে না। সে 17 বছরে তার রক্ত পুরাটা আমার মনে হয় ডায়ালাইসিস করে চেঞ্জ করে ফেলছে। সো এইটুকুই আমি বলবো, আমি এই সব বাজে লোকগুলাকে চাই না। হ্যাঁ, সেম কথা জামাতের ক্ষেত্রেও প্রযোজ্য। জামাতের যারা ঋণ খেলাপি আছে, 2 নাম্বার আছে, যারা টাকা দিয়ে নমিনেশন দিচ্ছে, ফাইন, জাস্ট কিক দেম আউট ফ্রম আওয়ার সিস্টেম। সেখানে স্বতন্ত্র আসুক, সেখানে এনসিপির লোকজন আসুক, সেখানে নর্মাল অন্য যে কোনো দলের লোক আসুক, ওই এবি পার্টি থেকে আসতে পারে, আরো 1000টা বাম দল আছে, হ্যাঁ আসতে পারে, আসুক, আমার কোনো আপত্তি নাই। আমার কথা হচ্ছে ফাইনালি এই মানুষগুলা মুক্ত আমরা একটা দেশ চাই, যেই দেশে আসলে ইনসাফটা কায়েম করা সহজ হবে। ধন্যবাদ। আলমগীর স্যার। আমিও মানে ইরফান স্যারের মতো চাই, কিন্তু আমি আশাবাদী না। আমি এখানে পার্থক্যটা, যে আমি স্বপ্ন দেখতে চাই, তবে ওই যে আলটিমেটলি আপনি বাস্তবতা হলো বিএনপি ক্ষমতায় আসবে, এবং এটা এর বাইরে কিছু নাই। আপনি সেটা হলো যে সক্ষমতার বিষয় আছে, সব মিলিয়ে যদি আপনি আমি ওই ইরফানের সাথে যখনই তর্ক আমি বলি যে আপনি ভাবতে হবে 300 আসন নিয়ে, আসন বাই আসন চিন্তা করতে হবে। আপনি সার্বিকভাবে মোটের উপরে বিএনপির অবস্থা খারাপ এটা না। আমি বিএনপিকে ডিফেন্ড করার জন্য এখনো বসি নাই। আমি বলতেছি যে সার্বিক চিত্র যেটা, সেটা হলো আমি যখন ইরফানকে র্যান্ডমলি বলি যে আপনি 10 জন এনসিপি এবং এই যে 10 দলীয় জোটের 10 জনের নাম বলেন যারা পাশ করে আসবে, আমি জানি না ইরফান স্যার কথাটা বলতে পারবে না। তো আমি 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 সেটা বলবো যে আসলে ভালো হতে হবে, দেশের ভালো হওয়া উচিত। সেই ভালোটা আমরা চাচ্ছি যে সংশোধনীটা বিএনপি হোক। বিএনপি সংসদ এই মুহূর্তে যদি সবচেয়ে বেশি এক্সপেকটেশন আমাদের বিএনপির উপরে, এবং আমরা চাই
যে বিএনপি সংশোধিত হয়ে নিজেদের মধ্যে মানে সংশোধনটা এনেই দেশের ভালো করবে এবং এদের মাধ্যমেই দেশের ভালো হতে হবে। হ্যাঁ, আপনি যদি বলেন যে ছোট ছোট দল আছে 10 দল 20 দল 50 দল, 50 দলের দেখা যাচ্ছে 5টা আসন থাকবে না। হ্যাঁ, আলটিমেটলি সংসদে যারা যাবে তাদের নিয়ে কথা বলতে হবে, তাদের উপরে প্রেশার ক্রিয়েট করতে হবে, বাইরে তোরা ভালো হবে। হ্যাঁ, জামাত ভালো আছে বা এনসিপি ভালো আছে, 10টা আসন দিয়ে আমার আইন প্রণয়ন হবে না। আর আমি যেটা আরেকটা এক্সপেক্ট করি এই নির্বাচনে, যদিও সেটা হবে না, আমি চাই যে বিএনপি যেন অ্যাবসুলেট মানে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাবে, যেন অ্যাবসুলুট না পায়। অ্যাবসুলুট বলতে আপনার সংবিধান পরিবর্তন, আমি হাবরের পক্ষে ভোট দিলাম, হাবর জয়যুক্ত হলো, সবই হলো। হ্যাঁ, কিন্তু যদি বিএনপি আপনার 200-র বেশি বা প্লাস আসন পায়, এদের কাছে সংবিধানটা তখন নিজের মতো করে লেখার ক্ষমতা হয়ে যাবে। তো এইটা আসলে যেই ক্ষমতা পায়, বাংলাদেশের পার্সপেক্টিভ হলো ফেরেস্তা না কেউ। হ্যাঁ, সবাই চায় তার নিজের মতো করে আগামী 50 বছর, আগামী 20 বছর আমি কিভাবে থাকবো। সেটা হয়তো শেখ হাসিনা এক্সিকিউট করেছে, বিএনপিও কিন্তু চেষ্টা করেছিল। হ্যাঁ, আপনার 96 নির্বাচন ধরলে, তারপরে আপনার আমি এখন আর বলবে যে স্যার আপনি তো সবারই সমালোচনা করেন, সবার সমালোচনা না, আমি বাস্তবটা বলছি। হ্যাঁ, তারপরে আপনার যদি আপনার 6-7-এর কথা বলেন, হ্যাঁ, ওরা চেয়েছে, কিন্তু খালেদা জিয়া যেটা আছে ওর মধ্যে কিছু মানবিকতা আছে। উনি মানুষের রক্তের মানে পাড়া দিয়ে ক্ষমতা থাকতে চান নাই। যখনই কেওয়াজ দেখেছেন ক্ষমতা ছেড়ে দিয়েছেন, যেটা শেখ হাসিনার মধ্যে ছিল না। শেখ হাসিনা যেটা করেছে যে মেরে ফেলা 2500-2000, কোনো প্রবলেম, হ্যাঁ আমি ক্ষমতা থাকতে হবে। তো এই জন্য উনি উনি দুবার চেষ্টা করেছে ক্ষমতা থাকার জন্য। হ্যাঁ, 96 নির্বাচন আপনারা জানেন কিনা, 96 যে নির্বাচন হয়েছিল আপনার বিএনপি একটা নির্বাচন দিয়েছিল। হ্যাঁ, ক্ষমতা রেখে, নিজের কাছে ক্ষমতা রেখে নির্বাচন দিয়েছিল, তারপরে বাধ্য হয়ে আপনার ক্ষমতা ছেড়ে দিয়েছে। একই অবস্থা করেছে আপনার এই যে ফখরুদ্দিন গভর্নমেন্টের আমলে, আপনার বিচারকের বয়স বাড়িয়ে চেষ্টা করেছে তত্ত্বাবধায়ক সরকার ম্যানিপুলেট করতে। তখনই আপনার তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত হয়। এরাই কিন্তু সিস্টেমটা ভালোই চলেছিল 92 থেকে, যে নির্বাচনগুলো হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের হাতে, সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন যদি ধরেন বাংলাদেশের ইতিহাসে এই নির্বাচনগুলোই হয়েছে। কিন্তু ওগুলো বিতর্কিত হলো, শুরু হলো ওখান থেকে। তো এখনো যেটা আমি আশা করব যে বিএনপি তো পাবেই, মেজরিটি পাবে, কিন্তু অ্যাবসোলুট মেজরিটি যেটা বলে, যেটা হলে আপনার সংবিধান ইচ্ছা মতো কাটছাট করা যায়, এইটা যেন ওরা না পায়। আর আরেকটা আছে কি জানেন, আপনার ইয়াটা হলো যে বাংলাদেশের যারা এমপি হয়, এখানে আপনার যে দলীয় প্রধান থাকে উনি তো প্রধানমন্ত্রী হন, ওনার বাইরে কথা বলার সুযোগ নেই, সংবিধান অনুযায়ী সুযোগ নেই। আপনার জিনিস দেখেন, আপনি চাইলেও আপনি দানের শীষ নির্বাচন করেছেন, দানের শীষের যদি বিল আসে, সেই বিলের এগেইনস্টে ভোট দিলে আপনার আসন শূন্য হবে। এইটা হলো, আপনি দেখেন, এটা কিন্তু গণতন্ত্র, আমি জানি না, এটা অনেকের ব্যাখ্যা আছে যে এটা খুব এটা আমার কাছে মনে হয় এটা সংবিধানের মানে আপনি যখন বলেন যে গণতন্ত্র, হ্যাঁ আপনি মত প্রকাশ করতে পারছেন না। হ্যাঁ, তো এই আইনগুলা, তো আপনার এই বিষয়গুলার যেটা আছে, সেক্ষেত্রে তারেক জিয়া তখন যা বলবেন বা তার দলের বুদ্ধিজীবীরা যা বলবেন তাই আইন হবে। হ্যাঁ, 300 আসনের আপনার ওই যে বললাম জামাত অথবা এনসিপি জোট হয়তো 50টা আসন পাইলো বা 80টা আসন পেলো, এটা কোনো ম্যাটার করবে না, ওরা শুধু ওয়াক আউট করবে। মানে আসবে, আপনার সব সুবিধা শুধু সুবিধা নিবে। হ্যাঁ, এরা শুধু তখন হবে কিসের এমপি, আপনার ট্যাক্স ফ্রি গাড়ি কিনার এমপি, বেতন ভাতার এমপি, আর ওয়াক আউটের এমপি হবে। তো আমি যেটা চাইবো যে সংসদ, যেহেতু আপনার অনেকগুলো রক্তের মাধ্যমে এবার সংসদ আসছে, সেটা প্রাণবন্ত হোক। এবং বিএনপি, আপনি দেখেন এখানে এই মাইনরিটি গভর্নমেন্ট, এই কানাডায় মাইনরিটি গভর্নমেন্ট, ওরা এবার বাজেট পাস করাতে গিয়ে অনেক কম্প্রোমাইজ করতে হয়েছে। বাজেট পাস হবে কিনা আপনার ইয়াতে পড়ে গেছিল, দ্বিধায় পড়ে গেছিল। কারণ হলো ওই যে সর্বশেষ যে ওদের গ্রিন পার্টি আছে, ওদের একটা না দুইটা আপনার সমর্থন নিয়ে তারপরে বাজেট পাস করিয়েছে মাইনরিটি গভর্নমেন্ট হওয়ার কারণে। চাইলেই এখন এখানে আপনার লিবারেল গভর্নমেন্ট যে কোনো আইন, ইভেন বাজেটও পাস করাতে পারছে না। এখানে আমি বলবো যে একটা ব্যালেন্স আসে। তো আমি এটাই আশা করব যে বিএনপি ক্ষমতায় যাক, ঠিক আছে, বিএনপি পরিশোধিত বিএনপি হোক, এটা একদিনে হয়তো হবে না, পর্যায়ক্রমে হোক, এবং ওরা যেন ইয়াটা মেজরিটি যেন অ্যাবসলিউট না হয়, যে কারণে ওরা আবার ফেসিস্ট হয়। আমি চাচ্ছি না যে আওয়ামী লীগ ফেসিস্ট হয়ে দেশের অনেক বড় ক্ষতি হয়েছে, আমি এটা বলবো। আওয়ামী লীগ ফেসিস্ট হয়ে আওয়ামী লীগের যত না ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে দেশের। আবার যদি বিএনপিকে আমরা ফেসিস্ট বানিয়ে ফেলি, তাহলে দেশে এই একটা শূন্যতা তৈরি হবে। আওয়ামী লীগের শূন্যতা, ভালো আওয়ামী লীগের শূন্যতা বলছি আমি। হ্যাঁ, আবার যদি ভালো বিএনপির শূন্যতা হয়, তখন আমি কখনোই বলবো না জামাত এবং এনসিপি ওই পর্যায়ে আসতে 50 বছর লাগবে। বাংলাদেশে 50 বছরের একটা
রাজনৈতিক শূন্যতা তৈরি হবে। আমি আবেগী না। হ্যাঁ, আমি চাইবো যে সংশোধিত হোক ওরা। এদের দিয়ে দেশ চলুক, কিন্তু দেশের কল্যাণ হোক এদের মাধ্যমেই হোক। যারা আমরা পলিটিক্সের বাইরে নিয়ে না, পলিটিক্সের মধ্যে রেখে চিন্তা করি। বাংলাদেশের মানুষ ওই আপনার যাই বলেন যে জিয়া পরিবার বা শেখ মুজিব পরিবার এখনো আপনি চাইলেই আওয়ামী লীগের এটা আপনি এখন আমার আওয়ামী লীগ বানাই দিতে পারেন না বললে। আওয়ামী লীগের সমর্থকরা কিন্তু পালিয়ে যায় নাই। ড্রাই হার্ট সাপোর্টার ১ কোটি, আপনি যদি বাংলাদেশের মানুষ এখন ২০ কোটি ধরেন, এটলিস্ট ২ কোটি মানুষ আছে আওয়ামী লীগের ডাই হার্ট। হ্যাঁ, তারা কিন্তু চলে যায় নাই। তারা আছে। এখন ইরফান এটা আবার এখন সব উড়িয়ে দিবে, এটা দিতেই পারে। আবার এটাই বাস্তবতা ইরফান। তো এক্ষেত্রে আপনার জামাত বা এনসিপি কে ওই বেসে যাইতে ২০-৩০ বছর লাগবে। তো এর মধ্যে যদি আবার আপনি বিএনপির ফেসিস বানায় তারা দেন, কিক আউট করে দেন, হ্যাঁ, তাহলে দেশে একটা রাজনৈতিক শূন্যতা হবে, যেটা আমি চাই না। আমার কাছে দেশের জন্য মনে হয় ভালো কি হবে স্যার, বিএনপি কে কিক আউট করে পাঠিয়ে দেওয়া খুব ইজি হবে আর কি, বাট এটা হলে এবং দেশের ক্ষতি হওয়ার এই কথা। মুহূর্তে যদি এটা হয়, এর সাথে দেখেন যদি আলমগীর স্যার একটু সম্পূরক যদি একটু জানতে চাই আপনার কাছে, যে বিএনপি যে পরিশীলিত বিএনপি চাচ্ছেন আপনি, তার নমুনাটা কিভাবে বিএনপি দেখাবে বা দেখাইছে কিনা, এবং আপনি কিভাবে ভাবতেছেন যে এই যে ঋণ খেলাপি থেকে শুরু করে ধান্দাবাজদেরকে নমিনেশন দেওয়ার পরে তারা এমপি হয়ে কিভাবে বিএনপি কে পরিশীলিত করবে, এটা যদি একটু ব্যাখ্যা করতেন। আমি আসলে বিএনপির আনসার করার জন্য এখন বসি নাই ইরফান, তাও আমি একটু বলি। চাইলেও দলীয় প্রধান অনেক কিছু করতে পারে না। বাংলাদেশের রাজনীতিতে আপনার চাইলেও অনেক কিছু করতে পারে না দলীয় প্রধান। আপনি দেখেন তারেক জিয়া দেশে আসার ১৫ দিন আগে বলছে যে দেশে ফেরাটা আমার হুম উপর নির্ভর করে না, আমার একক হুম ইচ্ছাধীন নয়। হুম হ্যাঁ, হুম তারপরে উনি ফিরেছেন। হয়তো বিহাইন্ডে কি আছে আমরা জানি না, অনেক কিছুই জানি না। হুম। আপনি চাইলেই অনেক সিদ্ধান্ত নেওয়া যায় না। আপনি যদি না, কিন্তু এই যে আমি একটা পরিশীলিতটা উদাহরণ কিভাবে হবে, বলছি। আপনি তো একটা আশার কথা বলছেন, কিন্তু খারাপ আপনি মানুষ একটা দিয়ে কথা দেখেন, পরিশীলিতটা সময় কেমনে কিন্তু হবে বদলাইতে সেটা হবে। যদি একটু আমাদের আপনি দর্শকদের দেশের জন্য অন্তত পরিকল্পনা, বলতেন। আমরা তো বুঝি না আপনার দেশের কথা, ঠিক আছে, দর্শকদের জন্য অন্তত একটু বুঝিয়ে বলতেন যদি। আচ্ছা, আমি দর্শকদের যেটা বলবো যে আমরা আমরা যে প্রেশার গ্রুপ গুলো আছে, আপনি একটা দেখেন তো, আজকে হাসনাত একটা লাইভ করেছে যে ৪৬ জন ইয়ে ৪৬ জন সামথিং এলস, সংখ্যাটা আমি ভুলে গেছি, সাংবাদিক বিএনপির এনলিস্টেড হয়েছে, তারা নির্বাচন পর্যবেক্ষণ করবে। আচ্ছা বলেন তো, এটা পেশা না? সাংবাদিকতা একটা পেশা, তাই না? তাদের কি এই ইয়েটা আছে, নৈতিক মানে পেশাগত যে নৈতিকতা আছে, এটা থেকে তারা এটা করতে পারে যে একটা দলের এইটা এটা মানে প্রথম আলো ডেইলি এরকম স্টার একটা এজ এ প্রতিষ্ঠান হিসেবে করছে, যারা সাংবাদিকদের পালে, সো ওইগুলা নিয়ে বলে এটা লাভ নাই। শুনেন না, এটা আমি শুধু আপনাকে এটা বলতেছি কেন যে করছে? আপনার যে এখন আশাবাদ, এই উইচ ইজ ভেরি সাংবাদিকরা, গুড, শুনেন না, আমার শুধু শুনেন, কথাটা হচ্ছে এখন আশাবাদটা থাকাটা সমস্যা না, কিন্তু এই খারাপ মানুষ দিয়ে আপনি ভালো আশাবাদটা এখন কিভাবে এখন পাবো আমরা, খারাপ মানুষ সেটা কিভাবে আপনি না আসবে। ইরফান। আমি এটা বিশ্বাস করি, ঋণ খেলাপিরা মানুষ, খারাপ মানুষ না। আমি আরেকটা বিশ্বাস আপনি বলতে পারেন, মানুষ সুযোগের অভাবে সৎ, বেশিরভাগ ক্ষেত্রে, আবার একই সবাই আমি বলতেছি যে সুযোগের অভাবে অসৎ সৎ। যে হয়ে গেছে, তো যে অলরেডি ট্যাগড অসৎ, এই অসৎরে দিয়ে আপনি কিভাবে সৎ সিস্টেম আনবেন দেশে, সেটা যদি একটু বলতেন। আপনি তো বললেন তার এখন আপনার দেশের মানুষ নির্বাচন করতে গেলে টাকা লাগে। হ্যাঁ, আপনি তো বললেন দলীয় এই জন্য প্রধান দিবে। আগে থেকেই তারা ১৭০০ কোটি টাকা চুরি করে রাখছে ঋণ খেলাপি। না, আমি আপনার এটা বলছি না। আপনি একটা উদাহরণ দেখে কি দিয়েছেন। বলছেন শেখ আসলে? হাসিনা চেয়েছিলেন তার দলকে রিফেন্ড করার চেষ্টা করেছে একবার। র‍্যাব গঠন করা হয়েছিল ওই চিন্তা থেকে। করার পরে না সে না, তার আমি দলের যত খারাপ লোকগুলাকে, আমি শেষ করি এক দুটো ওয়ার্ডে, তার দলের সব খারাপ লোকগুলাকে মেরে ফেললো। এই যে পিচ্চি হান্নান, নারায়ণগঞ্জের ডেভিড, হ্যাঁ, গালকাটা সুমন, এমন অনেক লোকগুলার মেরে ফেললো। মেরে ফেলার পরে তার দলে যে শূন্যতাটা তৈরি হয়েছে, পরে সে কিন্তু আওয়ামী লীগের সাথে ফিরে টিকতে পারেনি। হ্যাঁ, এখন আপনি বলবেন যে বিএনপি একবারে পরিচালিত হয়ে যাবে, তাদের সব শেষ করে ফেলবে, একবারে ফেরেস্তা নিয়ে নেবে সব। ওই ফেরেস্তা দিয়ে তো সে দল চালাতে পারবে না। কারণ আপনার দেশের অন্য যে, আপনি যে আওয়ামী লীগ চলে গেছে বললেন, আওয়ামী লীগের যে লোকগুলা, যে খারাপ লোকগুলা, এরা সবাই এলাকায় আছে। দল দল আওয়ামী লীগ না, পাল্টে আমি গেছে, দল বিএনপির পাল্টে কথা গেছে, বলতেছি, যদিও আছে। বিএনপি আওয়ামী লীগকে নিয়ে নিছে। তার মধ্যে আরেকটা ছোট্ট একটা জিনিস বলি স্যার, আপনার একটা কথায় আমি একটু মানে আমার মাথায় আসছে এরকম, যে আপনি যে বললেন না যে এনসিপি জামাত যাই বলি না কেন ৫০ বছর লাগবে ওই সমর্থন আসতে, এই সেই। আপনি শুধু যদি ইন্ডিভিজুয়ালি চিন্তা করেন, দেখেন, আপনি কি বিশ্বাস করেন আমি জানি না, আমি বিশ্বাস করি ঢাকা ৮-এ যদি হাদি বেঁচে থাকতো হাদি জয়ী হইতো। হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি। এবং হাদির মানে ওভারঅল যে অ্যাকসেপ্টেন্স অ্যাক্রস হোল ডাইমেনশন অফ পিপল, ডিফারেন্ট টাইপস অফ পিপল, হ্যাঁ, ডিফারেন্ট ডোমেইনে তার যে অ্যাক্সেস, আপনি যদি ওইটা চিন্তা করেন তাহলে আমি বলবো যে যে কারোর সাথে এটা আপনার মতভেদ ভেদ থাকতে পারে, বাট আমি বলবো ঢাকা ৮-এ গিভেন মির্জা আব্বাস ১৯৭০-৭৫ থেকে রাজনীতি করে, গিভেন দ্যাট হাদি ঢাকা ৮-এ জিতে আসতো, ঠিক আছে। কিন্তু হাদির যদি আপনি রাজনৈতিক ক্যারিয়ার ওইভাবে দেখেন,
2-3 বছরের পিছনে রাজনৈতিক ক্যারিয়ার নাই। ঠিক আছে? সো স্যার এইরকম মানুষ তৈরি হইতে যে মানে শতাব্দীর পর শতাব্দী লাগে আপনি বিষয়টা কবে এমন না। পাইছেন আপনি? মানুষের গত অ্যাকসেপ্টেন্স গত তৈরি গ হইলে। সো গত ১ এই বছরে জিনিসটা কয়জন একটু পাইছেন আপনি? না, না, স্যার না, আমি এটা জাস্ট আমরা আপনাকে একটা এটা উদাহরণ আমরা হিসেবে বলতেছি। আমি তো এক মাস কয়জন পরে পাচ্ছি বুঝতে সেটা পারবো বলি নাই। স্যার। ইরফান হুম। স্যার, এটা আমরা ১ মাস পরের ডিসিশন তো এটা আমরা পরেই দেখি। কারণ হাদি আমরা ইরফান হইলে স্যারের একটা প্রেডিকশন হলে কি নেই। থাকবে এটা তো আর না, আমরা না, না, বলতে পারছি না। এইটা আর আমরা দেখতে পারবো না। বিকজ না আমাদের এই মানে প্যারালাল ইউনিভার্সটা নাই আমাদের। বুঝছেন? আমরা কিন্তু এটা আর জানতে পারবো না কখনো। হাদির মতো কখনো করতে জানতে পারবো পারবো না। যেরকম কিন্তু স্যার আপনি যদি তার হাসনাত বলল। পপুলারিটির কথা চিন্তা করেন, পপুলারিটির কথা যদি চিন্তা করেন, হ্যাঁ, হাদি জিতে আসাটা খুবই ন্যাচারাল হইতো আরকি। যাই হোক, আমি ওইটা যাক, যেহেতু এটা প্যারালাল, আমরা বাট আলোচনা আমার করবো কথাটা এটা হচ্ছে কি আমরা এটলিস্ট তাসনিম, আপনি তার ওই অ্যাকসেপ্টেন্সটা তৈরি করতে পারছিল আপনি উইদিন ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। আমার পয়েন্টটা বুঝেন, জিতা না জিতার কথা না, মানুষের কাছে অ্যাকসেপ্টেন্সটা সে কিন্তু খুব অল্প সময় তৈরি করতে পারছে। সো যখন আপনি একটা কথা বলেন, মানে র্যান্ডমলি বলে দেন লেমেনের মতো যে 50 ইয়ার্স লাগবে, র্যান্ডমলি বলে এই দেন। কথাটা আমার মনে হয় টোটালি স্যার অযৌক্তিক। সেটা এটার কোনো আমরা সেটা ভ্যালিড আমরা রিজন এই নাই। নির্বাচনে বুঝতে পারবো ইরফান স্যার। সেটা আমরা নির্বাচন ১ মাস তো মাত্র আমরা ওয়েট করি স্যার কিছুদিন। জি। তো আমি আমি একটা আমি শেষ প্রশ্ন করতে চাই আলমগীর ওর স্যারকে। ওর স্যার সাথে একটু এড করি, ইরফানের সাথে একটা কথা এড করি। আমি এটা আগেও বলছি। হাদি, হ্যাঁ, বা হাসনাত, নাহিদ এমন ৬-৭ জন দিয়ে সংসদ চলবে না। সংসদে আইন হবে না। বাজেট পাস হবে না। রাজনৈতিক কালচারের বড় পরিবর্তন হয়ে যাবে না। হ্যাঁ, এখানে আমার ইরফানের সাথে হাদি একজন দিয়ে ফাটাকিস্টু হবে। ফাটাকিস্টু যদি সিনেমায় সম্ভব। কিন্তু এখন বাস্তবে ওই ফাটাকিস্টু একটা দিয়া কথা দেশ আছে যে পরিবর্তন হওয়া যায় না। আম, আচ্ছা। ছোট ছোট বালুকণা একটা গল্প আছে, এই কবিতা আছে না, এই কবিতাটা হয়তো আপনি জানেন না বা বিশ্বাস করেন না, আমি বিশ্বাস করি। এবং আমি আমি মনে করি যে বালুকণাগুলো সিমিলার। ভালো আসার মধ্য দিয়েই আপনি ভালোটাই রিসার্চ খারাপটাকে করতেছেন, পরিবর্তন করতে পারবে। এখন আপনি যদি রিসার্চের বলেন হিসাবে আচ্ছা 7টা ভালো লোক দিয়ে কিছু হবে না, সুতরাং বালুকণা আচ্ছা, তাইলে কি স্যার আপনার মতামত হচ্ছে বালুকণাগুলো যে সিমিলার। 7টা ভালো লোক, দাঁড়ান দাঁড়ান, 7টা ভালো লোক দিয়ে যেহেতু কিছু হবে না, সুতরাং সব বদমাইশ গুলারে ঢুকাই আমাদের ইয়েতে এমপি আমি বানাই, এটা বলি এইটাই নাই, আপনার ইয়ে, আপনাকে এটা বলি এইটাই নাই। তো আমি বলতেছেন বলছি আপনি। এদের সব একটা বলার পরে আবার আলমগীর বলেন স্যার যে আরো আমি এটা আরো ভালো বলতেছি লোক না। দরকার। আলমগীর স্যার আশাবাদ ব্যক্ত করছেন যে আমাদের আরো ভালো লোক দরকার। হ্যাঁ, ডেফিনেটলি ভালো লোক দরকার, কিন্তু কথা হচ্ছে এই 7টা দিয়ে কিছুই হবে না। সুতরাং আমরা ওই যে ঋণ খেলাপি গুলারে হ্যাঁ, ঢুকাই থাকবে না আপাতত, তো মিনিমাম ওরা 70 রিফাইন টা করবে। লাগবে। আলমগীর স্যার এটা বুঝাইছেন। না, 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 দেখেন ওই বিএনপি দিয়েই কিন্তু উনি রিফাইন করতে চাচ্ছে, যেই বিএনপি ঋণ খেলাপিদেরকে এমপি বানাইতে চাচ্ছে। তার মানেটা কি, ওই 300টা ঋণ খেলাপিরে আগে আইনে আমি হ্যাঁ, দেশের এমপি জনগণ বানাই, যেটা চায় আপনি তারপর আমরা দেশের ডিসাইড করব জনগণকে কি রেসপেক্ট হবে। করেন তো? দে উইল আপনি রিফাইন। দেশের জনগণকে রেসপেক্ট করেন? দেশের জনগণকে রেসপেক্ট করেন তো আপনি? ঠিক আছে। দেশের জনগণকে তো রেসপেক্ট করেন? এইটাই তো আমার দুঃখটা, আমরা যে নেক্সট স্যার আমরা নেক্সট আরেকটা এপিসোড করি। ওটা হচ্ছে স্যার জামাত যদি আসে দেশের ইকোনমির কি হবে, বিএনপি আসলে দেশের ইকোনমির কি আসবে, এটা পজিটিভ নেগেটিভ নিয়ে আসার আরেকটা এপিসোডে আমরা আলোচনা করি। কারণ আমরা তো স্যার এখনকার কথা নিয়ে বললাম, মানে এখনকার পারফরমেন্স, ফিউচারে কি হইতে পারে স্যার এটা নিয়ে একদিন স্যার কথা বলি আমরা। আমি আর হতাশ। ইনশাল্লাহ। আলমগীর এবারে দেখলাম আমি হতাশ। আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন ছিল স্যার, আমরা যেটা অনেকক্ষণ ধরে করতে যাচ্ছিলাম। আপনি বলতেছিলেন যে নেক্সট যে ইলেকশনটা আমাদের হওয়ার কথা ফেব্রুয়ারি 13 তারিখে, আপনি কিছু অশনি সংকেত দেখতেছেন। এটা নিয়ে মারাত্মক যদি হবে। স্যার একটু স্যার কিছু বলেন। মারাত্মক হবে এই জন্য আমি বলবো যে লোকালে গ্রামে বা আমি তো গ্রামের কথাই বলবো, কারণ আমি গ্রামে বড় হয়েছি, গ্রামে ইলেকশন দেখেছি। আমি ইয়েও ছিলাম, পোলিং এজেন্ট ছিলাম, আমি প্রিজাইডিং অফিসার হিসেবে কাজ করেছি। আমি যখনই আপনি ইলেকশনের কথা বলেন, তখন আমার ভোট কেন্দ্রের যে ভিতরের যে পরিবেশটা আমার চোখে ভাসে। আওয়ামী লীগের আমলের। কিভাবে হয়? না, না, না। আওয়ামী লীগের আমলে কেন বলছেন আপনি? আমি তো ফখরুদ্দিন আমলের গভর্নমেন্টে ভোট দিছি না। ওই সময় আমি ছিলাম না। তো আমার চোখে এগুলো ভাসে। আমি যেটা বলবো যে সমস্যা যেটা হবে, আগে যেটা হতো আপনার, যখনই ক্লেশ হতো তখন পুলিশ অনেক সময় সামাল দিতে না পারলেও আর্মিকে সামাল দিত, অথবা বিজিবি সামাল দিত। এবার যেটা হবে, আমার যেটা কনসার্ন, যে যখনই বিবাদমান গ্রুপগুলো আপনার মারামারি লাগবে, তখন ওরা দর্শকের মতো দেখবে, কেউ করবে না, খুনাখুনি মারামারিটা বেশি হবে, আরো বেশি মানুষ, সাধারণ মানুষ মারা যাবে। এইটা ভোট হয়, নির্বাচন হয়, সংসদে যায় এলিটরা, হ্যাঁ, এবং তারা দেশের জন্য কাজ করে বা করে, আমি ওই বিতর্কে না গেলাম, কিন্তু সাধারণ মানুষের অনেক ক্ষয়ক্ষতি হবে। আমি নির্বাচনের সহিংসতা নিয়ে আমি খুবই ভয় পাচ্ছি, এবং এটা আগে থেকে শুরু হবে, 1 সপ্তাহ আগে থেকে শুরু হবে নির্বাচনের দিন, এবং পরে 1 সপ্তাহ চলে। তো এইবার এইটা আউট অফ কন্ট্রোল হওয়ার সম্ভাবনা আছে। এটা একটা আমি কনসার্ন। আর আরেকটা কনসার্ন হলো যেটা বললো, যে আমরা চাচ্ছি নির্বাচনী কালচারটা যেন ভালো হয়। হ্যাঁ, যেটা আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি, এটা যেন না হয়। তো সেইটা আমি খুব একটা আশাবাদী না। এটা দলীয় হিসেবে এখন ইরফানের সাথে আমি ওইখানে যে আপনার ট্যাকল দেওয়ার জন্য
আপনার ওরা আমি প্রশ্ন করেছি যে আপনি একটু চোখে মাথায় নেন তো যে একটা ইউনিয়নের সভাপতি বিএনপি সভাপতি, একটা ইউনিয়নের জামাতের সভাপতি, হ্যাঁ, দুইজনের মধ্যে ক্লেশ হলো, হ্যাঁ, তো এইটা যদি আপনি চোখে নেন তখনই বুঝতে পারবেন যে ওইখানে আপনার টিকে থাকা, হ্যাঁ, এখন সাধারণ জনগণ কখনোই আপনার গিয়া দাঁড়াইয়া নির্বাচন ট্যাকল দেয় না। আমি জানি না। ইরফান যদি বলে ভোট বাক্স সাধারণ জনগণ পাহারা দেয় না। আল্টিমেটলি কি করে? আপনার ১ম এ পোলিং এজেন্টরা চেষ্টা করে, না পারলে নেতাকর্মীরা চেষ্টা করে। হ্যাঁ? তারপর সাধারণ জনগণ ওই নেতাকর্মীদের পিছে যায়। লিডটা তাহলে নেতাকর্মী কারা করে। দখল করবে কেন্দ্রগুলা? আপনার কি এখন আশঙ্কা? আমি বলি ইরফান, আপনি আমাকে লিড করে নিতে পারেন, অনেক দূরে নিতে পারেন। আমি আপনাকে আপনার লিডিং কোয়েশ্চেন এর আনসার দিতে আমি না, লিডিং না, আপনাকে আমি আসতে শুধু চাই না। বলতে আমি চাচ্ছি লিডিং যে করতে আপনি তো পারি। আশঙ্কা আমি করতেছেন যে আমার একটা কথাটা ম্যাসাকার হবে। আমি আমার সেই কথাটা ম্যাসাকারটা বলছি। কারা করবে বা কারা আসলে এই দখল করবে ভোট ম্যাসাকার কেন্দ্র? করলে রাত রাত থাকবে না। রাত না, থাকবে না, না। এটা তো দল, দুইটা দলের মধ্যে ম্যাসাকার একটা দলের নাম বলবেন আপনি, শেষ। এটা তো রাত যাবে না। আপনার কনসার্নের কথা বলছি। আমার কনসার্নের কথা বলছি। এটা প্রার্থীরা করবে। এটা একবার দলীয়ভাবে তারা এই যে বলে দেয় না যে তোমরা সবাই ইয়া করো। ওকে, তার প্রার্থীরা মানে ইন্টারেস্টেড বিএনপির থাকবে। মোস্ট অফ দা প্রার্থীরা প্রার্থীরা করবে। ওকে, ইন্টারেস্টেড করবে। প্রার্থী তার ইন্টারেস্টেড ওকে। করবে, জিতে আসার জন্য করবে। ঠিক আছে? কারণ তার ইনভেস্টমেন্ট আছে, সেই কালচারটাই থাকছে। আমি ওই যে আপনি ইরফান যখনই ৫ই আগস্টের পরে বললেন না সব চেঞ্জ হয়ে গেছে। ৫ই আগস্টের পর অনেক পরিবর্তন হয়ে গেছে। আমি আশা দেখতে চাই। আমি আশা দেখতে চাই। কিন্তু আমার যেটা পারসেপশন এখন পর্যন্ত আমি ফিল্ডে যাদের সাথে কথা বলেছি, আমি তো প্রায়ই কথা বলি। প্রত্যেকদিন আমি গ্রামের পোলাপানের সাথে কথা বলি। আমার কলিগ, আগে সাবেক কলিগরা ছিল, আমার ফ্রেন্ডরা ছিল, গ্রামে যারা এখন দায়িত্বে আছে, প্রশাসনের পুলিশে কথা বলি। প্রত্যেকেই কনসার্ন, এরা অফিসাররা এবার, কারণ সবাই ভয়ে আছে। পুলিশের অফিসাররা ভয়ে আছে। ওদের উপরে আপনার ভালো বলেন, খারাপ বলেন। ভালো সবাই তো খারাপ ছিল না অফিসাররা। অনেকে খারাপ ছিল না, তাও আপনার হত্যার শিকার হয়েছে। অনেকে মানে ওদের মধ্যে আতঙ্ক আছে। আপনার যখন মবে পড়েছে তখন আর বাছাই করে ভালো পুলিশ অফিসারে ছেড়ে দেয় নাই। সবার উপরেই আক্রমণটা হয়েছে। এরা এখনো ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। থানাগুলো অ্যাক্টিভ হয় নাই। অস্ত্র উদ্ধার হয় নাই। হ্যাঁ? আপনার কারো কন্ট্রোল নাই। আপনার ফিল্ডে নির্বাচন আচরণ বিধির কোনো বালাই নাই। এই যে এখন করার কথা না, প্রচারণা চালানোর কথা না। প্রচারণা চলতেছে, ভোট চাচ্ছে। কেউ কারো আপনার ধার ধারে না। আপনি কিভাবে চিন্তা করেন যে এখন থেকে শুরু হয়ে গেছে, কেউ কারো নির্বাচনের কমিশনের কোনো কন্ট্রোল নাই, প্রশাসনের কোনো কন্ট্রোল নাই। এখানে আপনি একটা সুস্থ নির্বাচন আপনি কিভাবে কল্পনা করেন? আমার স্যার কাছে এটা আপনি কি কল্পনার বাইরে। পোস্টাল ব্যালটের টোটাল প্রসেসটা দেখছেন স্যার? মানে ভোট কিভাবে দিবেন? হ্যাঁ, আমি 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 আমার কাছে কিন্তু স্যার দেখেছি, আমি পড়েছি সামগ্রিকভাবে, আমার যে গাইডলাইন দিছে। তো আমি পেয়েছি, আজকে ব্যালট পেয়েছি। স্যার আপনার আমিও হাবিয়া পেয়েছি আমি স্যার। ব্যালট আমার কাছে পেয়েছি। মনে হয় পোস্টাল ব্যালট নিয়ে একটা বিশাল বড় গ্যাঞ্জাম হইতে যাবে সামনে বাংলাদেশে। আমার কাছে মনে হয় আর কি এটা, এই এটার কারণ অ্যাকসেপ্টেন্স সিম্পল আমি ইভিএম ৬টার বেশি কেন্দ্রে আওয়ামী লীগ গভর্নমেন্ট দিতে পারে না, এটা নিয়ে এত ঝামেলা হইলো। আর বিশাল কর্মযোগ্য পোস্টাল ব্যালট, যেটা আমার কাছে জটিল মনে হয়েছে স্যার এটা। কারণ আপনি শুধু কিন্তু ভোট দিয়ে ইউএসপিএস বা হচ্ছে পোস্টালে পাঠিয়ে দেবেন এরকম না। আপনার অ্যাপ থেকে নিজেকে ভেরিফাই করতে হবে। অ্যাপে যে কিন্তু অ্যাপে যে ওয়েট করতে হবে, অ্যাপে যে আপনাকে বলতে হবে যে আপনি এটা পাইছেন, তখন হচ্ছে আবার আপনাকে ক্যামেরাতে নিজেকে মানে ভেরিফাই করা লাগে। অনেক প্রসেস স্যার। এবং এর একটা যদি আগে পরে হয় তাহলে কিন্তু আপনার ভোট বাতিল হয়ে যাবে। এবং এরকমও বলা আছে, যেদিন বাংলাদেশে ভোট হবে এর পরদিন যদি ব্যালট যায় পৌঁছায়, আপনার ভোট কাউন্ট করা হবে না। সময় আছে আর কয়দিন? আজকে হচ্ছে ২০ তারিখ, আর সময় আছে ২৩ দিন। এটা একটা ম্যাচ হবে। মানে আপনি কখন ভোট দিবেন? ওই অ্যাপে বলা আছে যে ২০ তারিখের পর থেকে মনোনয়ন এখন ফাইনাল হবে, আমার আপনি এরপর দেখেন, ভোট দিতে পারবেন। আমার আসলে স্বতন্ত্র প্রার্থীর আমি ভোট দিব। আমি বলেই দিলাম কাকে ভোট দিব। সেটা তো আপনি ভোট স্বতন্ত্র দিবেন স্যার, প্রার্থী, কিন্তু আপনার ব্যালটটা যে টাইমলি পৌঁছাবে বাংলাদেশে, বা আমি আপনার যে আমি বলি না, মাঝপথে কিছু স্বতন্ত্র হবে না, প্রার্থী এখনো সে প্রতীক পায় নাই। ২২ তারিখের পরে প্রতীক পাবে। মানে এটা তারপরে আমার কাছে আমার মনে হচ্ছে প্রসেস এটা শুরু নিয়ে হবে। একটা বিশাল ঝামেলা হবে সামনে তো বাংলাদেশে। ২২ তারিখের অলরেডি তারপর বিএনপি প্রসেস তাও শুরু হবে। শুরু করছে, পোস্টাল ব্যালট বাতিল চাই। হ্যাঁ, তো এইটা আসলে আমি জানি না কতটা ইয়ে হবে। এটা আচ্ছা, দেখেন, এইখানে একটা জিনিস বলি, প্রবাসীদের ভোটের অধিকার থাকা উচিত কিনা, এটা যদি বলি থাকা উচিত। এবং আসলে অবশ্যই প্রকৃত লোক ভোট দিচ্ছে কিনা বা দিতে পারতেছে কিনা সেটাও ভেরিফাই করতে হবে। এবং এই দ্বৈত নাগরিকদের ভেরিফাইটা, থাকা উচিত না। দ্বৈত এইটার, নাগরিকদের থাকা উচিত না। আমি দ্বৈত দাঁড়ান আমি দ্বৈত বলি, নাগরিকদের থাকা দ্বৈত উচিত না। নাগরিকদের আইন বানাইতে থাকা উচিত না, বাট যদি নাগরিক হয় ভোট দেওয়ার অধিকার থাকা উচিত। কেন উচিত এটারও একটা বহু রিসার্চ পেপার আছে, একটু পড়ে নিন। যাই হোক, আমরা যারা দ্বৈত নাগরিক তারা আমি কিন্তু, এটা মনে করি যে তারা, দ্বৈত নাগরিকত্ব ইন্ডিয়াতে কিন্তু দ্বৈত নাগরিকত্ব নাই। দ্বৈত নাগরিকত্ব ক্যান্সেল করা উচিত বাংলাদেশে। শুধু একটা করেন। স্যার, এটা এটা অন্য ডিবেট। এটা স্যার একদিন কথা বলে এটা নিয়ে। ইরফান স্যার একটু বলেন। এটা নিয়ে স্যার জোরে সোরে আন্দোলন শুরু হবে আরো সামনে, আমার কাছে মনে হচ্ছে স্যার। কারণ অলরেডি
আমরা দেখছি যে একটা জামাত নেতার বাসা থেকে অনেকগুলো ব্যালট পাওয়া গেছে। রিসেন্টলি একটা ভিডিও দেখলাম আমরা, মানে এইটা নিয়ে, মানে এই জিনিসটা আপনি কেমনে ম্যানেজ করবে গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, যাদের কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই, যাদের কথা প্রশাসন শুনে না, এই বিশাল জিনিসটা আবার কেমনে হঠাৎ করে সাহস করলাম, এটাও বুঝলাম না স্যার। এটা আসলে স্যার প্রপারলি ম্যানেজ করা অনেক ডিফিকাল্ট হবে আমার কাছে মনে হয়। এটা কিচ্ছু হবে না, পারবে না। আমার কাছে মনে হয়েছে আপনার এই সরকার, যেখানে পার্সোনাল হেল্প নাই, আপনার কেউই হেল্প করছে না, যে আপনার যারা সহযোগী যে প্রতিষ্ঠানগুলো আছে, নির্বাচন পরিচালনা তো গভর্নমেন্ট করে না, সরকারের তো অনেকগুলা, আপনার সরকারের যে বড় একটা শরীর, এই শরীরের তো অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে। তো সবাই যদি আপনার হেল্প না করে, আপনি এই বডি মুভমেন্ট করাতে পারবেন না এবং এর থেকে ভালো ফল পাবেন না। যাক স্যার, আমরা স্যার ভালো কিছু প্রত্যাশা করি, বাংলাদেশটা একটু নর্মাল হোক, কারণ এত আন্দোলন কয়দিন পর পর, এত রক্তারক্তি, মিছিল, শাহবাগ, মানে স্যার খুব বিরক্ত আমরা, মানে জাস্ট একটা নর্মাল দেশ দেখতে চাই। সেই আশাবাদ ব্যক্ত রাখি স্যার। আজকের পডকাস্ট আমরা এখানেই শেষ করি, অলমোস্ট 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে, এটাকে আবার কাটছাট করে আমাকে ছোট বানাইতে হবে, নাহলে কেউ দেখবে না। ওকে স্যার, আজকের মতো তাহলে এখানেই বিদায়, ইনশাল্লাহ আবার সামনে কথা হবে। আসসালামু আলাইকুম। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। ভালো থাকবেন স্যার।